লোকজন ভাবতেছে আরে ওয়ালি ভাই এখন ইনভেস্টমেন্ট করতেছে, ওয়ালি ভাই এখন মেন্টরশিপ করতেছে, ওয়ালি ভাই এখন আবার ইয়তদেরকে ট্রেনিং করাচ্ছে। কাহিনী কি? ওয়ালি ভাই এত কিছু কেন করতেছে? আমি তোমাদেরকে শিখাই দিব কিভাবে চায়না থেকে প্রোডাক্ট আনবা এবং তারপরে বিক্রি কইরা কোটিপতি হয়ে যাবা। আমি একটা এজেন্সি আছে, আমি সেই এজেন্সিতে কোটি কোটি টাকা কামাই। হ্যাঁ, আমার পৃথিবীর বিভিন্ন জায়গার ক্লায়েন্ট, এবং আমি এখন তোমাদেরকে শেখাবো এটা। আমি আল্লাহর মতো ফিউচার প্রেডিক্ট করে ফেলাইতেছি আপনার, যে আমি আপনারে কোটিপতি বানায় দেবো। আমার তো ভাই খালি বিজনেসই করতে মন চায়, মানে মাথায় খালি আইডিয়া আসতে থাকে। ভাই এত সিম্পল কথা, আপনারা 4 বছর বিজনেস বিবিএ কইরা আসছেন, বিবিএ কইরা ব্যবসার কিছু শিখছেন ভাই। আমরা কিন্তু পার্টনারিং করতে পারি বাচ্চাদের দিয়ে। হ্যাঁ রাইট, মানে বিকজ আই নো কখন বাচ্চা হচ্ছে। হ্যাঁ, আপনার তো দরকার কবে বাচ্চা হচ্ছে এই তথ্য, তো উই হ্যাভ দ্যাট। আবার ওয়ার্কারের বউয়ের বাচ্চা হবে এইটার টেনশন আমার নিতে হয়, কারণ ও তো ছুটিতে যাবে, 10 দিন 15 দিন থাকবে না, ওর সাবস্টিটিউট কে হবে? প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বিজব্রো পডকাস্ট থেকে আমি আপনাদের হোস্ট সাগর হাসনাত স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন আমার খুবই পছন্দের একজন মানুষ। আমি যার লেখা ফেসবুকে প্রতিনিয়ত ফলো করি, যার অ্যাক্টিভিটি ফলো করি, তিনি নান আদার দেন ওয়ালিউল্লাহ ভাই। ওয়ালিউল্লাহ ভাই, ওয়েলকাম টু আওয়ার স্টুডিও। থ্যাংক ইউ ফর কামিং। থ্যাংকস ফর হ্যাভিং মি। সো ওয়ালিউল্লাহ ভাইয়ের কাছে যাওয়ার আগে আমি আমার কিছু পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করব, যে আসলে মানে আমি নিজে একসময় আমার যে যারা ক্রিটিক আছে, মানে অবশ্যই আমার প্রিয়জন, তো তারা একটা আমার ক্রিটিক করে যে ভাই আমি নাকি ফোকাসড না, হ্যাঁ আজকে এই ব্যবসা কালকে ওই ব্যবসা। সো ওয়ালিউল্লাহ ভাইয়ের মাঝে আমি আমার এই ছায়াটা দেখতে পাই। ওয়ালিউল্লাহ ভাই মাশাআল্লাহ অনেক কিছুর সাথে ইনভলভ, ওনার বিজনেসের অনেকগুলা পার্ট। নট অনলি দ্যাট, উনি সেলফিশ মানুষ না, উনি কমিউনিটির জন্যে, তারপর বিজনেসম্যানদের জন্যে তার অনেকগুলো ইনিশিয়েটিভ তিনি রিসেন্টলি শুরু করেছেন। সো আজকে আমরা ইনশাল্লাহ সবগুলো বিষয়ে আলোচনা করব। আর সবচেয়ে যে গুরুত্বপূর্ণ, যারা শুরুতেই আমাদের এই এপিসোডটা দেখছেন তাদের জন্য বলে রাখি, আমরা আসলে ওয়ালিউল্লাহ ভাই সহ একটা প্ল্যান করেছি, আমরা একটা বিজনেস মাস্টার ক্লাস হতে যাচ্ছে ইনশাল্লাহ আজকের এই সেশনটা। এইটা নিয়ে আমার একটা বই আমি লিখতেছি অনেকদিন ধরেই, শেষ করা হচ্ছে না। সো বইয়ের ফরম্যাটটা কিন্তু ঠিক এইরকমই, যে একটা মানুষ ধরেন শুরুতে তো আসলে ডিসাইড করবে যে আসলে জব করবে নাকি বিজনেস করবে। সো ওইটার পজিটিভ নেগেটিভ দিকগুলা প্রথমে থাকবে, এরপরে সে একটা বিজনেসের নাম দিবে, তারপর হচ্ছে যে তার ইনভেস্ট কোথা থেকে আসবে, হ্যাঁ কোন বিজনেসটা সে চুজ করবে। সো এইরকম একটা প্রপার একটা গাইডলাইন মূলক একটা বই লেখার একটা আমার অনগোয়িং, এটা অনেকদিন ধরে চলে আসতেছে। সো আজকে আমরা এই পডকাস্টে পুরো এই বইটারই একটা বলতে পারেন, বা একটা মানুষ যদি বিজনেসে যেতে চায়, এবং ওয়ালিভাইয়ের সাথে আমার আরেকটা জায়গায় মিল আছে, উনিও কিন্তু চাকরি ছেড়ে ব্যবসায় নেমেছেন, আমিও চাকরি ছেড়ে ব্যবসায় নেমেছি। সো চাকরি থেকে মুক্তি পাওয়ার জন্য অনেকেই বিজনেস করতে চায়, তারাও এখান থেকে ইনশাল্লাহ গাইডলাইন পাবেন। আর যারা স্টুডেন্ট আছেন তারাও এখান থেকে গাইডলাইন পাবেন আশা করি ইনশাল্লাহ। সো শেষ পর্যন্ত এই এপিসোডটা দেখার আমন্ত্রণ রইল। সো শুরুতেই শুরু করব শুরুর এই প্রসঙ্গটা নিয়ে, যে তার আগে আমি একটা জিনিস আলাপ করে বলি, সেটা হইতেছে যে আপনি আমারে দিয়া আপনার বইয়ের কন্টেন্ট বাই করে ফেলাইতেছেন। অ্যাজ এ বিজনেসম্যান আই ওয়ান্ট টু কো অথরশিপ এবং হচ্ছে রয়্যালিটি অফ দ্যাট বুক। কৃতজ্ঞতা দিয়ে খালি হবে না। আচ্ছা ইনশাআল্লাহ ওইটা আমরা আলোচনা করব, আলাদা বাইরে যাই আলোচনা করব পডকাস্ট থেকে বের হয়ে। ওকে, শুরুতেই যেটা আসলে যেই প্রসঙ্গ দিয়ে শুরু, যে প্রথমেই সমালোচনা দিয়ে শুরু, যে ওয়ালি ভাই আপনাকে আমরা অনেক কিছু করতে দেখি। সো আপনি এখন কি করছেন, কিভাবে আপনার জার্নি শুরু হলো, সো এই জার্নির গল্পটা এবং আপনার বর্তমান যে ভেঞ্চার গুলো আছে এগুলো সম্বন্ধে আমাদের দর্শকদের একটু আইডিয়া দেন, তারপর আমরা ইনশাআল্লাহ ডিপে যাব। ওকে, গট ইট। সো অনেকেই যারা আমাকে ফলো করে ফর এ লং টাইম, লাইক লেটস সে আই বিন ইন এন্টারপ্রেনারশিপ ফর লাস্ট 10 years, হ্যাঁ আমার শুরুটা আসলে আই অলওয়েজ লুকড ইনটু প্রবলেম অ্যান্ড ট্রাই টু সলভ দ্য প্রবলেম। Now the problem that I've been trying to solve for the last 10 years is just one single problem. সেই প্রবলেমটা আসলে কি, আমি দেখছি যে মানে there is a study যেটা বলছে যে সারা পৃথিবীতে 1 বিলিয়ন বাচ্চা আছে যারা প্রাইমারি লেভেলে পড়ে। আপনার বাচ্চা মনে হয় 8 বছর বয়স, রাইট? লাইক সো ইউ ক্যান কানেক্ট। সো
কিডস লাইক ইয়োর্স আজকে থেকে 15-20 বছর পরে পড়াশোনা শেষ করে এমন একটা কিছুতে ঢুকবে, এমন একটা কাজে ঢুকবে যেটার অস্তিত্বই নাই দুনিয়াতে, অ্যান্ড নোবডি নোজ হোয়াট কাইন্ড অফ জবস উইল বি কামিং নাও, yet we are preparing our children for that future. এখন এই প্রবলেমটা যেহেতু আমরা জানি না ভবিষ্যতে দুনিয়া কেমন হচ্ছে, yet we are investing on our children, and clearly our education system is not preparing our children for that kind of future. Now the problem itself is so complex, কারণ হইতেছে দেখেন এখন ওই ভবিষ্যতের জন্য আপনি বাচ্চাদের কি স্কিল এখন দিবেন, আপনি তো জানেন না কি ধরনের কাজ আসবে। সো উই ফাউন্ড দেয়ার আর ফিউ স্কিলস যেটা আপনার বয়সের বাচ্চাদেরকে মানে আপনার এখনই কভার করব না, এটা রেখে দিব। হ্যাঁ, না, যেমন ক্রিয়েটিভিটি, প্রবলেম সলভিং, ভ্যালুজ, এমপ্যাথি, এগুলা দিতে হবে। রাইট, নাও প্রবলেম সলভিং, ইমোশনাল ইন্টেলিজেন্স, মোরাল ভ্যালুজ। হ্যাঁ, এখন আমরা ফর দ্য লাস্ট 10 years build a whole ecosystem for kids between 3 to 12 years old to teach them how to be more creative, how to become more empathic, how to become a better problem solver for kids, right? এখন এই প্রবলেমটা আপনি যে সলভ করতে যাবেন, এটা তো এরকম না যে একটা অ্যাপ বানাবেন আর সেটা অ্যাপ ব্যবহার করে বাচ্চারা সব স্কিলড হয়ে যাবে। রাইট, সো দ্যাটস ওয়াই উই হ্যাড টু বিল্ড আ হোল ইকোসিস্টেম, এবং সেই ইকোসিস্টেমের আন্ডারে আমাদের যে মেইন কোম্পানি লাইট অফ হোপ, তার আন্ডারে দেয়ার আর ডিফারেন্ট ব্র্যান্ডস দ্যাট উই হ্যাভ ক্রিয়েটেড। সাম ব্র্যান্ডস ফর দ্য কিডস, সাম ব্র্যান্ড ফর প্যারেন্টস, and some brand or initiative for the teachers. এবং যেহেতু এগুলো সব ডিফারেন্ট ব্র্যান্ড হিসেবে অপারেট করতেছে, বাট সলভিং আ সিঙ্গেল প্রবলেম হুইচ ইজ হাউ উই ক্যান প্রিপেয়ার আওয়ার চিলড্রেন ফর দ্য ফিউচার। সো একটা আমরা মনে ভুলে গেছি পয়েন্ট আউট করতে, যে আমরা এখানে প্যারেন্টিং নিয়ে অনেক কথাবার্তা হবে ইনশাআল্লাহ। সো আপনি আসলে বেসিক্যালি প্যারেন্টিং বিজনেসের সাথে। সো এই কারণে যখন মানুষ দেখে যে আই এম টকিং অ্যাবাউট লেটস গুফি হুইচ ইজ দ্য কিডস ব্র্যান্ড, যেখানে আমরা বাচ্চাদের প্রোডাক্ট বানাই, লার্নিং প্রোডাক্ট, ও ভাবে যে আচ্ছা বাচ্চাদের প্রোডাক্ট বানাচ্ছে। যখন আমরা আবার প্যারেন্টিং নিয়ে কথা বলি, উই কল প্যারেন্টিং অ্যাপ আছে আমাদের টগোমগো, দিস আচ্ছা ওয়ালি ভাই প্যারেন্টিং নিয়েও কাজ করে। যখন আমরা টিচারদের ট্রেনিং করাই তখন আরে ওয়ালি ভাই টিচারদেরও ট্রেনিং করে, তো ওয়ালি ভাই এত কিছু কেন করে? রাইট, ইজ সিম্পলি বিকজ পিপল অফেন টাইম ডোন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট প্রবলেম আই এম ট্রাইং টু সলভ, এবং সেই প্রবলেমটা সলভ করতে গিয়ে আমাকে এই ডিফারেন্ট ইনিশিয়েটিভ, ডিফারেন্ট ব্র্যান্ড বিল্ড করতে হইতেছে। সো বাট ফর দ্য লাস্ট 10 years আই হ্যাভ নট পুট আ সিঙ্গেল সেকেন্ড of my life solving any other problem other than solving how we can prepare our kids for the future. হইতেছে মানে একটা মিসকনসেপশন যে আমি অনেক ধরনের কাজ করি। নাও এইটা গত 10 বছর ধরে করতেছি। নাও এখন যেটা ফর দ্য নেক্সট 10 years the problem that I am addressing now is youth unemployment. নাও আমাদের দেশে এখন এই মুহূর্তে ধরেন যে প্রায় 60% পোলাপান, স্পেশালি যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ে, বেকার ঘুরতেছে গ্র্যাজুয়েশনের পরে। নাও এগেইন আনএমপ্লয়মেন্ট ইজ এ ভেরি কমপ্লেক্স প্রবলেম, ইউ ক্যান সলভ ইট ওভারনাইট। সো আমরা দেখছি যে এই আনএমপ্লয়মেন্ট প্রবলেম সলভ করার জন্য দেয়ার আর অনলি 3 ways। আর আমি যখন কাজ ধরি কোনো একটা প্রবলেম, তখন আমি একদম ম্যাক্রো থেকে শুরু করে একদম মাইক্রো পর্যন্ত পুরো জিনিসটা ভালো মতো বোঝার চেষ্টা করি এবং পুরাটা জুড়েই ধরি, নট ট্রাইং টু সলভ ওয়ান পিস অফ দ্য হোল প্রবলেম, রাইট? সো আমরা দেখছি 3টা জিনিস। একটা হচ্ছে যে আপনি বাংলাদেশে ধরেন যে এখন যদি 1 কোটি বেকার থাকে, আপনি কিভাবে এদেরকে জবের করবেন। 1 নম্বর হচ্ছে সার্টেন পারসন অফ দিস আপনি ট্রেন করে বিদেশে পাঠায় দেন, 1 নম্বর কাজ। 2 নম্বর হচ্ছে আপনি ট্রেন করায় এদেরকে লোকালি এমপ্লয় করান জবে, চাকরির জন্য প্রস্তুত করা, অথবা দেশে বসে সে যেন বাইরের কাজ করতে পারে, রাইট? লাইক সো তার মানে সে স্কিলড হয়ে দেশে বসে কাজ করবে। না এইটা যখন আসে 2 নাম্বারটা, তখন কথা হয় যে ভাই দেশে তো এনাফ জব নাই। দেন কামস ওকে, দেশে এনাফ জব যদি ক্রিয়েট করতে হয়, হু উইল ক্রিয়েট দ্য জব? এন্টারপ্রেনার্স। এক্স্যাক্টলি, রাইট? অ্যান্ড হোয়াট কাইন্ড অফ এন্টারপ্রেনার্স? সো আমি যখন দেখলাম যে আচ্ছা দেশে জব ক্রিয়েট করতেছে কারা অ্যাট স্কেল, গত 15-16 বছরের ডাটা যদি দেখি, না আরএমজি ইজ মানে এত বড় না, ওইটার এখন আর গ্রো করতেছে না, দ্যাট ইজ লাইক ফ্ল্যাট ফর লাস্ট 10-15 years, রাইট? সো একটা হচ্ছে বড় গ্রুপ অফ কোম্পানি ফর দ্য লাস্ট 15-16 years ডাটা, দে হ্যাভ গ্রোন 300x
মানে 300% in terms of revenue, but আপনি যদি বলেন যে employment is like flat. So which means they are not employing new people. মানে একটা SRA দিয়ে আরো 5টা নতুন প্রোডাক্ট বাঁচাইতেছে। রাইট। And then you come to startup by definition এমন যে ও not necessarily যত রেভিনিউ গ্রো করবে হিউম্যান রিসোর্স তার অত লাগবে না, তাহলে বাকি থাকে কি SMEs। বাংলাদেশে রাইট নাও SME employs 87% of the people. 87% of the population. Exactly, I'm an SME too, right? So 87% people actually works in SMEs. Now আমার এটা হচ্ছে যে এখন দোকানদারেও তো আমরা SME ট্রিট করি, আবার আমরা আপনারাও আমাদেরকে আমরা SME ট্রিট করি, রাইট? তাহলে আমার হাইপোথিসিস হচ্ছে যে ইফ উই ক্যান হেল্প লেটস সে 1000 হাই গ্রোথ পটেনশিয়াল SMEs যারা কিনা এখন হয়তো 1 থেকে 10 কোটি টাকা অ্যানুয়াল টার্নওভার করতেছে, and help them to grow like 50 crore 100 crore over a period of next 5-10 years, these SMEs will create a lot of job. Right. Now hence আমি আসলে এন্টারপ্রেনারদের নিয়ে কাজ শুরু করছি, এবং আরো স্পেসিফিক্যালি যদি নিশ বলি যে SME দের নিয়ে, হ্যাঁ মানে হাই স্কেল পটেনশিয়াল মানে এরকম আছে এই ধরনের SME আর কি। হ্যাঁ, আইদার ব্র্যান্ড ক্রিয়েট করা হচ্ছে অথবা এমন কিছু একটা ম্যানুফ্যাকচার করা হচ্ছে যেটা বাইরে পাঠানো যাবে, কিংবা এমন একটা কিছু ম্যানুফ্যাকচার করতেছে যেটা বাইরে থেকে ইম্পোর্ট হচ্ছে সেটা ঠেকাবে, রাইট? লাইক সো সামথিং দ্যাট উইল আর্ন মানি লাইক ইন টার্মস অফ ডলার, অথবা সেভ মানি ইন টার্মস অফ ডলার, or create value added product or service like a brand, right? So আমি hyper focus on selecting great founders and helping them out through our light of a venture data. So এখন again দেখেন is a single problem কি youth unemployment. Now in order to solve that problem you have to do all of this together. না হলে এটা সলভ হবে না। সো হেন্স লোকজন ভাবতেছে আরে ওয়ালি ভাই এখন ইনভেস্টমেন্ট করতেছে, ওয়ালি ভাই এখন মেন্টরশিপ করতেছে, ওয়ালি ভাই এখন আবার ইয়ুথদেরকে ট্রেনিং করাচ্ছে, কাহিনী কি? ওয়ালি ভাই এত কিছু কোন করতেছে, বাট ওয়ালি ভাই আসলে এত কিছু করতেছে না, ওয়ালি ভাই আসলে একটা প্রবলেম সলভ করতে নামছে। সো ইয়া প্রবাবলি দ্যাট আই উইল বি ডুইং ফর অ্যানাদার নেক্সট 10 ইয়ার্স ইনশাআল্লাহ, আল্লাহ বাঁচা রাখলে। সো ইফ আই সার্ভাইভ লাইক বাইচে থাকলে 2টা ডেকেডে 20 বছরে আই জাস্ট ট্রাই টু সলভ 2 প্রবলেমস, এত বেশি কিছু না। সো আপনার প্রোডাক্টের বা বিজনেসের টিজি যদি বলি যে হচ্ছে 0 to 30 ইয়ার্স, এক্স্যাক্টলি ইন আ ওয়ে এখন রাইট নাও 0 to 30 ইয়ার্স। ওয়ালি ভাইয়ের ইন্ট্রো থেকে কিন্তু অনেকগুলা হুক আমরা পেয়েছি যেটা আমরা আজকে কভার করব, উইচ ইজ SME ভার্সেস স্টার্টআপ, তারপর ফেক গুরু বা রিয়েল গুরু চেনার উপায়, তারপর আরেকটা আসছে ভাইয়া, আরেকটা কি আসছে ইনভেস্টমেন্ট নিউ উইল টক ইনভেস্টমেন্ট, ঠিক আছে। ও আরেকটা আসছে জব ভার্সেস বিজনেস, জব থেকে কিভাবে। সো এই জিনিসগুলো আমরা গ্র্যাজুয়ালি যাব। সো ইন্ট্রো পার্ট শেষ। এখন যদি ভাইয়া আমরা একটু ধরেন একজন ডিসাইড করলো বা একজন স্টুডেন্ট, আপনি যেহেতু ইউথদের এমপ্লয়মেন্ট নিয়ে কাজ করছেন, সো কাদের আসলে বিজনেসে আসা উচিত আর কাদের চাকরিতে যাওয়া উচিত? শুরুতেই তো এই প্রশ্নটা যে আমি একটা সময় আমরা যখন কেরিয়ার গড়ার সময় যেটা, তখন আমরা দুইটা কোশ্চেন ছিল, 3টা কোশ্চেন বেসিক্যালি কেরিয়ারের ক্ষেত্রে, যে তুমি কি বিদেশ যাবা নাকি সরকারি জব করবা নাকি MNC। হ্যাঁ, সো ওই সময় আসলে বিজনেসটা আমাদের লিস্টেও ছিল না। হ্যাঁ, সো এখন আলহামদুলিল্লাহ সিচুয়েশন আর চেঞ্জিং, ইয়াং বা ইউথ বা শিক্ষিত যারা, তারা আসলে বিজনেসটাকে অ্যাজ এ কেরিয়ার হিসেবে নেওয়ার চিন্তা ভাবনা করছে। সো আপনি যদি একটা গাইডলাইন দেন, ব্যবসা তো আসলে সবার জন্য না, সো এইটা আমি কিভাবে ফাইন্ড আউট করবো বিইং এ ইউথ? আমি এখন পড়াশোনা করছি ইউনিভার্সিটিতে, যে আমি কি আসলে বিজনেসের জন্য পারফেক্ট নাকি চাকরির জন্য পারফেক্ট? আমি কোন পাথওয়েটা সিলেক্ট করবো জন্য? I'm not a big fan of people dropping out from university and starting a business. Me too. হ্যাঁ, কারণ আমার কাছে মনে হয় যে there is a high risk involved in it. সবাই আমরা ওই যে বিল গেটস আর ইয়ার উদাহরণ দেই খালি, হ্যাঁ, মার্ক জুকারবার্গ, লাইক ইউ গাইজ আর নট দ্যাট। হ্যাঁ, আর এদের বাপ মা হ্যাভি বড় লোক ছিল, গরিব ছিল। পারভেজ ভাই আসছিলেন, উনিও ড্রপ আউট, বাট উনি নিজেই এটা এন্ডোর্স করেন না, এবং উনি বলতেছিলেন যে ভাই বিল গেটস এর ড্রপ আউট আর তুমি ওই যে হাতিয়া অমুক ডিগ্রি কলেজের ড্রপ আউট, দুইটা তো সেম জিনিস না, রাইট? And they had financial backup, right, from the family. So anyway, so I'm not a big fan of doing that. যে
স্টুডেন্ট থেকে পাশ করেই একটা বিজনেস শুরু করে দেওয়া, কারণ আমার কাছে মনে হয় যে বিজনেস ইজ নট জাস্ট অ্যাবাউট সিইং অ্যান অপরচুনিটি অর লাইক সিইং এ প্রবলেম অ্যান্ড গো অ্যান্ড সলভ ইট। মানে একটা আইডিয়া ভালো থাকলেই যে আমি ভালো এক্সিকিউশন করতে পারবো, নট নেসেসারি। সো ফর দ্যাট ইউ নিড সাম এক্সপিরিয়েন্স। সো জব গিভস ইউ দ্যাট এক্সপিরিয়েন্স। So a better strategy for students যারা এখন আছে বা ফ্রেশ গ্র্যাজুয়েট is to get a job in a place যেখানে কিনা আমি এই ধরনের একটা জিনিস যদি আইডেন্টিফাই করি যে এই জায়গাটাতে আমি কাজ করতে চাই, then go and find and do an internship even, like unpaid internship 3-4 মাস, show your good performance, then get a job there, work for a couple of years, understand how a business run, get close to the founder, see the how founder operates, and then come out and build your own business, right? So that is that will reduce the chance of failing by a lot. So ওইটা So সাজেস্ট। আগে বলছেন যে শুরুতে চাকরিতে ঢোকা বা যেই ফিল্ডে যাচ্ছে ওই সেই ফিল্ডে কাজ করা কারো একটা। সো বেসিক্যালি হইতেছে হুইচ ইজ যে ভাই আমি আরেকজন কেউ আমার টাকা দিচ্ছে আর আমি ব্যবসা শিখতেছি ইন এ ওয়ে, এবং আমি 2 বছর টাকাও দিছি, আমি ব্যবসাও শিখছি, এবং দেন আমি ব্যবসা যেহেতু ওই ধরনেরই করব, সো আমি কিছু অপরচুনিটি ওইখানে খুঁজে পাইছি, কিছু গ্যাপ খুঁজে পাইছি। I understood how to build the product, I understood how to sell the product, I already have some network. So now if I leave and start to do a business in that sector, there is a higher chance of doing well instead of like not knowing and jumping into the pond. So yeah. সো এটা আমি কখন বুঝবো যে ভাইয়া যে আসলে আমার জন্য বিজনেসটা পারফেক্ট বা আমি জবটা পারফেক্ট, মানে এই আন্ডারস্ট্যান্ডিংটা ক্রাইটেরিয়া গুলো যদি বলেন ভাইয়া। আমার ক্ষেত্রে আমি বলতে পারি যে I never thought I'll be an entrepreneur. আমার 14 গোষ্ঠীতে কেউ ব্যবসা করে না, হ্যাঁ। and so there was no family like যেখান থেকে আমার কোনো ইন্সপিরেশন বা লার্নিং নেওয়ার সুযোগও ছিল। you feel it in your gut যে this is the time to start something of your own. দিল কা সুনো। yeah মানে you start to hear it, মানে এখন এইখানে আরেকটা জিনিস হইতেছে যে people leave job and start their own business for 2 reasons and 2 reasons only. একটা হচ্ছে যে you feel it যে হ্যাঁ এই জায়গাটাতে there is a massive problem বা there is a massive opportunity and you are equipped enough to go and solve this, right? that you feel দেখা যায় আর কি, এইটা হচ্ছে একটা। and that is why people sometimes leave job. so আমি এই কারণে ছাড়ছি। আমি আমার আগের প্রতিষ্ঠানে বলছি যে I think like this is something that we should do, and they said like no. I said like okay, then I'm gonna quit and start my own thing, right? so that's how I started. and the second one, so এটা হচ্ছে একটা মানে আপনি ফিল করবেন ব্রেইনে হার্টে। সেকেন্ড হচ্ছে you are so strategic যে আপনি পুরা ব্যবসা সবকিছু বুঝছেন 5, 7, 8, 10 বছরে, and then you made a very strategic decision যে আমি বের হব, আমার এনাফ সেভিং আছে, আমি এই সেক্টরটা পুরোপুরি জানি, আমি এই জায়গাটাতে দেখতেছি একটা বড় অপরচুনিটি আছে, আই হ্যাভ এনাফ সেভিং, এবং আমি স্ট্রেট অ্যাওয়ে যখন শুরু করব 10 জন লোক নিয়ে শুরু করব, একটা সুন্দর অফিস নিয়ে শুরু করব, বিকজ আই হ্যাভ এনাফ সেভিং অর আই হ্যাভ পিপল হু উইল বি ইনভেস্টিং অন ইট। সো দ্যাট ইজ দ্য সেকেন্ড টাইপ অফ কুইটিং অ্যান্ড স্টার্টিং দ্য বিজনেস। সো এই দুইভাবেই সাধারণত মানুষজন যারা জব করে তারা চাকরি ছাড়ে। either is okay. The second one is more safe, which is more recommended then. মানে আমাদের দেশটা তো আমাদের যেহেতু আমরা একটু রিস্ক এভার্সিভ, এবং বিশেষ করে যখন আপনি চাকরি শুরু করেন and then you got married and you have now kids and life like kind of got very rigid, হ্যাঁ মানে না মানে রিজিড হয়ে যায়, you can't be more flexible, right? So তখন জব কুইট করাটা একটু কঠিন হয়ে পড়ে। সো আমি যেটা করছি আমারটা ইজ নট অ্যাডভাইজেবল। সো আপনি কি করছেন একটু বলেন। So I got married and on the month of my marriage I left job. বাপ মারে বলি নাই যে আমি চাকরি ছেড়ে দিছি। বাপ মা এক বছর, সো 3-4 years. আমি তো ব্র্যাকে ছিলাম, and then I went abroad বাইরে মাস্টার্স করে ফিরে এসে
business I left BRAC and started Light of Hope. So ওই তো সো আই ডিডন্ট টেল মাই প্যারেন্টস যে আমি চাকরি, কারণ আমাদের বাড়ি ময়মনসিংহ, সো তারা ওইখানে থাকে, আমি ঢাকায়। সো এবং যখনই তারা আসতো বাড়িতে ঢাকায়, আমি সকালবেলা ভাব ধরতাম যে আমি অফিসে যাচ্ছি, লাইক লিটারালি 8টার সময় রেডি হয়ে। আমার ফ্রেন্ড হচ্ছে লাইক 5তলায় থাকে, আমরা 4তলায়, আমি 5তলায় যাই, ওইখানে সারাদিন লাইক কাইন্ড অফ হোম অফিস, নিজের বিজনেসের জিনিসপত্র করতেছি, আর 5টার সময় খুব টায়ার্ড ভাব ধরে এসে ঢুকছি, রাইট? অ্যান্ড লাইক 1 বছর পরে যখন আমি প্রথম একটা 1 রুমের অফিস নিছি, তখন বাপ মারে বলছি যে চাকরিটা ছাড়ছি, এই যে আমার নতুন ছোট্ট অফিস, দ্যাটস হাউ আই স্টার্টেড। কারণ আমার কাছে মনে হয়েছে যে মানে সে তো জানে অবভিয়াসলি, এন্ড শি অ্যাকচুয়ালি অলসো কাইন্ড অফ আমার সাথে শুরু করছে আর কি। হ্যাঁ, সো আমার স্টোরিটা ভাই আরো ব্রুটাল, আমার ওয়াইফও জানতো না। আল্লাহ, এ তো আরো ডেঞ্জারাস। আমি 3 মাস ওই আপনার সেম, আমি ফর্মাল ড্রেস পরে বাসা থেকে বের হইতাম, অফিসে যাচ্ছি, আমার অফিসে যেতাম। আমি অবশ্য ভাইয়া প্যারালালি, আমি চাকরির পাশাপাশি 7 বছর বিজনেস করেছি, দেন প্যারালালি করার পর তারপরে আসলে আমি ছেড়েছি। এবং এটা হ্যাঁ, এবং আমি এটা রেকমেন্ড করি মানুষকে, আপনি আগে ওই এমভিপি করেন, ছোট আকারে শুরু করে দেখেন, দেখে তারপরে। এবং আমারও তো ওই আপনার মনে পড়লো এই জন্যে যে আপনার তো ওয়াইফ জানতো, আমার ওয়াইফও জানতো না। একদিন ধরা খেয়ে গেছি, আমার পাশের বাসার প্রতিবেশী দেখে ফেলছে আমি আমার বিজনেস প্রতিষ্ঠানে বসে আছি অফিস আওয়ারে। তখন ও যে বলতেছে যে ভাইয়াকে দেখলাম উনি আজকে অফিস যায় নাই। তখন আমি আমার ওয়াইফ জিজ্ঞেস করতেছে, আমি বললাম আজকে তো চান্স পাইছি। আমি বলে ফেলছি যে না, আমি তো চাকরি ছেড়ে দিচ্ছি। ও বিশ্বাস করতেছিল প্রথমে, পরে তো কান্নাকাটি অনেক কিছু। হ্যাঁ, সো আমার বাবা মা জানছে আরো পরে, ওয়াইফ জেনেছে 3 মাস পর, বাবা মা মানে 6 মাস পর, আত্মীয় স্বজন অলমোস্ট 1 or 2 years পরে জানছে। আমার মামা খালারা ওরা সবাই জানতো যে আমি চাকরিতে আছি, চাকরি করতেছি। এবং এই কারণেই দ্যাটস ওয়াই ইটস সো ডিফিকাল্ট ফর মিডল ক্লাস পিপল টু স্টার্ট দেয়ার ওন বিজনেস, রাইট? এক্স্যাক্টলি, কারণ সোশ্যাল অ্যাকসেপ্টেন্স এন্ড ইউ ডোন্ট হ্যাভ যে মানে টাকার ব্যাকআপ দিতে পারবে এই ক্যাপাসিটিটা নাই। হ্যাঁ, মানে বাকিরা কি বলবে, রাইট? মানে এই যে ভয়, এবং এই ভয়ের কারণে অনেক স্মার্ট পিপল ফ্রম মিডল ক্লাস ফ্যামিলি কান স্টার্ট দেয়ার বিজনেস সিম্পলি বিকজ অফ লট অফ দিস থিং। মানে এইটা স্যাড আর কি যে দ্যাট হ্যাপেন্স আর কি। সো জার্নিটা যদি সো হ্যাঁ, মানে সো এরকম রিকমেন্ডেশনটা যে কিভাবে আসলে শুরু করা উচিত। সো দ্য আইডিয়াল ওয়ে উইল বি, যেমন আপনি একটা যেটা বলছেন যে প্যারালালি করা, বাট ডোন্ট মানে, কারণ যে জায়গায় চাকরি করতেছি ওই চাকরিটা তো হক নষ্ট না করে, হ্যাঁ ওইটাকে তো একটা হক আছে, আমাকে তো পে করতেছে, আমার তো ওইখানে আমার সময়টা দিয়ে। তারপরে 6টার সময় ছুটি হয়েছে, 6টা থেকে 12টা পর্যন্ত run your own, right, like do your own thing like parallelly and get to a point where you see যে হ্যাঁ এখন আমি ছাড়লে এইটা will not affect my family, right? আমার যে লাইফস্টাইল বা একটা যে ইয়াটা আছে, এবং অবভিয়াসলি লাইফস্টাইল কস্ট না বাড়ানো, ইফ আই ডিসাইড টু বি অ্যান এন্টারপ্রেনার, সো এটা যেন সবসময় একটা ম্যানেজেবল লেভেলে রাখি। অ্যান্ড দেন মানে ওই পরিস্থিতিটা আসলে দেন ইউ লিভ দ্য জব and like then it's a smooth transition because you have been doing for like 2-3 years and then you মানে হুট করে চাকরি ছেড়ে দিলাম, পরের দিন থেকে ব্যবসা করব, ব্যাপারটা এরকম না করা উচিত। কারণ এইখানে অনেক লার্নিং এর ব্যাপার আছে, আর আজকাল যে সুযোগটা আছে যেটা আমাদের সময় ছিল না যখন আমরা করছি, যে you can run an office by like remotely people মানে কাজ করতেছে। হ্যাঁ, so that becomes a culture now, right? মানে অনেকে এই জিনিস করতেছে, মানে শুধু এবং বাংলাদেশে না, মানে বাংলাদেশি টিম, বিদেশি টিম, রাইট, লাইক কাজ করতেছে। সো আই থিঙ্ক এখন is much more easier to run a parallel thing beside your own job, and you should be basically doing that, and once you feel যে okay now this is the right time, you then jump ship, right? আহলান এগ্রো এবছর 6 বছরে পদার্পণ করলো। মাত্র 6 বছরে আমরা খুব ভালো গ্রোথ পেয়েছি আমাদের আহলান এগ্রোর। আমরা প্রায় 3 শতাধিক ইউনিক ক্লায়েন্ট পেয়েছি। আমরা আমাদের এগ্রোর জন্য প্রথমবারের মতো ছাড়তে যাচ্ছি মুশারাকা শেয়ার বা জমির মালিকানা সহ আমাদের এগ্রোর মালিকানা শেয়ার। এর পাশাপাশি আমাদের কিন্তু আমাদের শেয়ার হোল্ডারদের যে বিনিয়োগ রয়েছে এটিকে ম্যাক্সিমাইজ করার জন্য আইপিও তে যাওয়ারও ইচ্ছে রয়েছে। বিস্তারিত আমরা চা খেতে খেতে অথবা ইনবক্সে অথবা হোয়াটসঅ্যাপে আমরা আলোচনা করতে পারি। আমাদের দ্বার আপনাদের জন্য
উন্মুক্ত থাকলো? সো আমার ক্ষেত্রে আমার স্টোরিটা যদি বলি ভাইয়া, যে আমার বিজনেস তো আলহামদুলিল্লাহ বাই দিস টাইম গ্রো করেছে 7 বছর। তো আমার কাছে আমি কখন ছেড়েছি মনে হয়েছে যে আমার যখন ইগোটা আমি ক্র্যাশ হয়েছে। আমি তো ধরেন বাংলাদেশের টিপিক্যাল মিডল ক্লাস ফ্যামিলির সরকারি ইউনিভার্সিটিতে পড়ে আসা একটা ছেলে, মধ্যবিত্ত ফ্যামিলির, মানে ওই যে সোশ্যাল যে ব্যাপারগুলো, অ্যাকসেপ্টেন্স, ওটা তো ছিল, নিজের মধ্যে একটা ইগো ছিল, আরে আমি এই কাজগুলো করব। সো যখন আমার মধ্যে ওই কনফিডেন্সটা আসছে যে আই ক্যান সেল টি ইন দ্য স্ট্রিট, এবং আমি বাইক চালাই, আমার একটা ড্রাইভিং লাইসেন্স আছে, আমি যদি বিজনেসে ফেইলও করি, আমি অ্যাটলিস্ট উবার চালাই বা পাঠাও চালাও কিন্তু আমার ফ্যামিলিটা রান করতে পারবো। এই কনফিডেন্সটা যখন আসছে না ভাইয়া, তখন আমি আমার চাকরিটা ছেড়েছি। ততদিন আলহামদুলিল্লাহ আমার বিজনেসও গ্রো করছিল। সো এইটা একটা অনেক বড়, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, মানে ইনসিকিউর পিপল, জি, যার নিজের উপরে কনফিডেন্স নাই, রাইট, নেভার শুড স্টার্ট देयर ওন বিজনেস। এবং ওই যে আমরা টিপিক্যাল ভাষায় যদি বলি যে অড জব বা এই জিনিসগুলোর প্রতি আসলে থাকতে হবে, করার কনফিডেন্স থাকতে হবে, আপনাকে যে কোনো কাজ করতে হতে পারে। হ্যাঁ, মানে আমি যখন আমার বিজনেস শুরু করছি, আমি তো এক সিঙ্গেল এমপ্লয়, সো আমি যাই অফিসে যাই, আমি বাথরুম আমি পরিষ্কার করছি, ঝাড়ু আমি দিছি, ডেলিভারি দেওয়া। সো এইগুলা যদি করার মতো না থাকে তাহলে ব্যবসা শুরু করার দরকার নেই। সো ভাইয়া এখন আমি তো সেটেল ডাউন, যে আমি না চাকরি আমার জন্য না, হ্যাঁ আমি বিজনেস পিপল, হ্যাঁ। সো আমি ডিসিশন নিয়েছি যে আমি বিজনেস করব। সো কোন সেক্টরে আপনাকে দেখি ভাই, আপনি ওল্ড মানি বা বাপের ব্যবসা বা এসিমি এইটা নিয়ে খুব ভোকাল, বা এইটাকে খুবই প্রায়োরিটাইজ করেন। আবার আরেকটা সাইডে আমরা স্টার্ট আপ গুলাও দেখি, স্টার্ট আপ নিয়ে তো অনেক হাইপ হয়েছে, হ্যাঁ। সো আসলে কোন ফিল্ডে আসলে বিজনেস চুজ করা উচিত, এসএমই নাকি স্টার্ট আপ? না, এসএমই আর স্টার্ট আপ ইজ জাস্ট এ টু ওয়ে টু অপারেট এ বিজনেস, রাইট? মানে ইট হ্যাজ নাথিং টু ডু উইথ দ্য সেক্টর দ্যাট আই এম লাইক গেটিং ইন, তাই না? সো ফার্স্ট হচ্ছে যে আমার মনে হয় যে কেউ শুরু করার আগে 3-4টা বেসিক প্রশ্নের উত্তর দিয়ে তাহলে একটা ব্যবসা শুরু করা উচিত। একটা হচ্ছে, 1 নম্বর হচ্ছে যে আমি কোন সেক্টরে ব্যবসা করব, 2 নম্বর হচ্ছে আমার নিশটা কি, 3 নম্বর হচ্ছে আমার প্রাইসিং স্ট্র্যাটেজি কি হবে, আর 4 নম্বর হচ্ছে আমার হিরো প্রোডাক্ট কি হবে। আমি একটা এক্সাম্পল দিই, যেমন আমি রিসেন্টলি ইনভেস্টেড ইন ওয়ান উম্মা, রাইট? আচ্ছা, সো সেম ওয়ান উম্মা কি ধরনের ইন্ডাস্ট্রিতে কাজ করে? ফ্যাশন ফর ম্যান, রাইট? ফ্যাশন ইন্ডাস্ট্রি। নিশটা কি তার নিশ হচ্ছে মডেস্ট ফ্যাশন ফর আরবান ম্যান, দ্যাট ইজ দেয়ার নিশ, মডেস্ট ফ্যাশন ফর আরবান ম্যান। আচ্ছা, তাদের প্রাইসিং স্ট্র্যাটেজি কি? প্রিমিয়াম, নট মাস প্রিমিয়াম, নট লাক্সারি, প্রিমিয়াম প্রাইসিং। অ্যান্ড তাদের হিরো প্রোডাক্ট কি? দে স্টার্টেড উইথ টি শার্ট, রাইট? সো এই যে জিনিসটা, আমি যখন এগুলো আমার জন্য রেডি হয়ে যাবে, আমি বুঝবো যে আমি এই করতে চাই, দেন ইউ গো অ্যান্ড স্টার্ট দ্যাট। কিন্তু আমি কোন নিশ সিলেক্ট করব, মানে ফার্স্ট অফ অল তো কোন সেক্টরে বিজনেস করবো এটা তো আইডেন্টিফাই করতে হবে, তারপর কোন নিশে ঢুকবো সেটা আমাকে বাই করতে হবে, এবং কোন প্রাইসিং স্ট্র্যাটেজিতে খেলবো। এটা কি ভাইয়া, ধরেন আমি তো চাকরি ছেড়ে ব্যবসার কথা বলছি, যে এভরি কেসে এক্স্যাক্টলি, মানে এটা কি আরেকটু আমরা স্পেসিফিক হইতে পারি? আপনি একটা কথা বলছিলেন যে আপনি যে ফিল্ডে বিজনেস করতে চান ওই ফিল্ডে চাকরি করা কিছুদিন, হ্যাঁ। সো ধরেন এটা যদি ভাইস ভার্সা হয়, যে আমি যেই ফিল্ডে চাকরি করেছি এতদিন, আমি এখন ডিসাইডেড যে না, আমি চাকরি করবো না, বিজনেস আসবো। সো এবং আমার কি ওই সেক্টরে বিজনেস করা উচিত নাকি অন্য একদম? ইফ ইউ আর নট প্যাশনেট অ্যাবাউট দ্যাট সেক্টর, you should not. If you are not got enough skill about that sector, don't get in. So you either have to have high passion, motivation, drive for that sector, অথবা skill আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য বিজনেস। যেমন হইতেছে যে লেটস সে কেউ একজন ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কাজ করে, তার জন্য হয়তো এইরকম একটা নিশ বের করাটা ফ্যাশনে ইজিয়ার কম্পেয়ার টু যে কিনা এইখানে কেউ করে নাই কাজ। বাট তার মানে কি এই যে সে পারবে না? না, ওয়ান উম্মার ফাউন্ডার তো বুয়েটের গ্র্যাজুয়েট, সো হাউ কাম মানে সেই নিশ পিক করতে পারছে, তাই না? সো বাট ইটস ভেরি লাইকলি যে সামওয়ান ফ্রম দ্যাট ইন্ডাস্ট্রি থাকলে ভালো, কারণ আমি নিশ সিলেক্ট করতে পারি হয়তো, কিন্তু তারপরে বিজনেস করতে গেলে ঠিকই কিন্তু তাকে ম্যানুফ্যাকচারিং বুঝতে হইতেছে, ডিস্ট্রিবিউশন বুঝতে হইতেছে, এগুলো তো বুঝতেই হচ্ছে। সো আইদার দ্য ফাউন্ডার নিডস টু লার্ন ইট, অথবা দে নিড টু লাইক আরেকজন কো ফাউন্ডার দরকার বা একজন কোর অপারেটর দরকার, যে কিনা ওই সাইটগুলো দেখবে আর কি। সো মানে সো if you want to switch sector,
দেন ওই সেক্টর নিয়ে প্যাশন না থাকলে, কারণ যার প্যাশন আছে তখন সে শেখার আগ্রহটা আছে। রাইট। So I'm an engineer. I got into education, kids education. There is absolutely no connection, right? Engineering এর সাথে আপনার ইয়ের সাথে একটু মিলে, আপনার প্রফেশনের সাথে একটু মিলে। Yeah, মানে but I never worked in education in BRAC, right? Like BRAC এ থাকতে আমি কিন্তু এডুকেশন প্রোগ্রামে কাজ করি নাই। So I had to learn how to tell stories to kids. I had to learn product design for the kids. I had to learn how to market it to the parents. So I had to learn a lot of things. I'm কেন শিখছি? Because I was so much passionate about solving the problem. Right. So you have to have that passion, that drive. Otherwise, don't switch sector. ওই সেক্টরে থাকে ভালো। ওই সেক্টরে আমিও হ্যান্ডস অন আমার এক্সপেরিয়েন্স আছে। এক ভাই উনি একটা ইন্ডাস্ট্রিতে ছিলেন, পরে সুইচ করে আরেকটাতে বিজনেস শুরু করেছেন। মানে উনি ফেল করেছে, অবশ্য সাকসেস স্টোরিও আছে। Yeah, there might be different reasons, but আমার মনে হচ্ছে যে উনি হয়তো ওনার চাকরির ফিল্ডে থাকলে হয়তো আরো বেটার করতে হয়তো পারতেন। বেটার করতে। এবং ইউজুয়ালি ওই সেক্টরের লোকজন ওই তাদের ফিল্ডেই বিজনেস করে। সো এইটা কনসিডারেশনে নেওয়া উচিত যে আসলে মানে আমি যেই সেক্টরে এতদিন ধরে কাজ করলাম, সো ওইখানে তো ডেফিনেটলি আমার একটা স্কিল সেট গ্রো হয়েছে, একটা কানেকশন ডেভেলপ হয়েছে, নেটওয়ার্কিং। সো ওইটা একটা ভালো চয়েস হইতে পারে ওই ইন্ডাস্ট্রিটা। আর যদি প্যাশন না থাকে বা অন্য জায়গায় প্যাশন থাকে, দেন ডেফিনেটলি ইউ ক্যান সুইচ। সো ভাইয়া আমরা মোটামুটি একটা ধারণা পেলাম যে আসলে আপনি একটু ওল্ড মানি নিয়ে বা এই যে বাপের ব্যবসা, এইটা নিয়ে অনেকের মধ্যে নেগলিজেন্স দেখি আমাদের। অনেকে তো একদম রেডি ব্যবসা ভাইয়া, ধরেন বাবা 30 বছর, আমার বাবা কিন্তু বিজনেসম্যান ছিলেন, 30 বছর 40 বছরের একটা রেডি ব্যবসা, ওইটা কিন্তু আমি একদম স্ক্র্যাচ থেকে পেয়ে যাচ্ছি শুরু থেকে আমার কেরিয়ারের। সো এটা অনেকে আবার নেগলেক্ট করে যে এই ব্যবসা করবো, বাপের ওয়ার্কশপ, হ্যাঁ দোকান। আমি এই ব্যাপারে তো অনেক ভোকাল ভাই, একটু যদি আমি এক্সটেন্সিভলি এটা নিয়ে লিখছি, মানে স্পেশালি যখন আই এনকাউন্টার্ড ইয়াং পিপল, এই যে যারা ভাই একটা নতুন ব্যবসা শুরু করবে, এসে আমি বলছি তোমার বাপ কি করে? ভাই ব্যবসা করে। বাপ কি ব্যবসা করে? এটা করে। তাহলে ওটা কেন করবো না? ভাই ব্যবসাটা তো একটু বোরিং, এটা আমার আমি একটু এই সেই এরকম ফ্যান্সি জিনিস করতে চাই। হ্যাঁ, আমি বলছি ভাই তুই কোন ফ্যান্সি জিনিসটা করবি যেটার মধ্যে তোর বাপ যেটা কইরা আসছে, ওই যে বেসিক 1 টাকারে 5 টাকা বানাইতে হবে, এই যে স্কিলটা সেল করতে হবে, সেটা মুদির দোকানদারি হোক আর মানে গরুর ফার্ম হোক। সো তোমাকে ভাই প্রডিউস করতে হবে এবং বিক্রি করতে হবে অথবা ট্রেড করতে হবে। এনি আইটি কোম্পানির মেইন ফাংশন কি? আমার তো একটা ক্লায়েন্টের কাছে আমার সার্ভিসটা বেচতে হয়। আমি যদি বেচতে না শিখি, তাহলে আমি সফটওয়্যার ফার্ম দিয়ে মানে সফটওয়্যার বানাবো, বেচবো কেটা? না বেচতে কোনো ব্যবসা আছে? সো আমি তখন পোলাপান্ডে বলা শুরু করছি যে ভাই তুমি বুঝতেছো না তোমার সামনে কি গোল্ড মাইন বৈশা আছে। তুমি এইখানে বাপের ব্যবসায় যে বেসিক ব্যবসার প্রিন্সিপাল গুলা, দে আর অল সেম। সো এটা তুমি শেখো, এটা শিখে তুমি তোমার বাপের ব্যবসাটা আরো বড় করার জায়গায় নিয়ে যাও। ওই ব্যবসা যদি 30 বছরের পুরান হয়, ওইটার নতুন করে ব্র্যান্ডিং করো, তুমি ওইটার ভিতরে টেক ঢুকাও, মানে এটার একটা জায়গায় আনো, এই প্র্যাকটিসটা করো তুমি। তারপরে এই বাপের ব্যবসাটার একটা জায়গায় নিয়ে এসে, তার মানে কি আমি প্রুফ করলাম যে আমি ক্যান বি এ গুড ফাউন্ডার, আই ক্যান বি এ গুড বিজনেস, দেন গো অ্যান্ড স্টার্ট ইউর ওন বিজনেস। পৃথিবীতে যত ব্যবসা আছে, যত বিলিনিয়ার আছে, 60% হইতেছে মানে বাপের ব্যবসা। বাপের ব্যবসা মানে হইতেছে লাইক আগের জেনারেশন, রাইট? ইন্ডিয়াতে সবগুলা কিন্তু সেকেন্ড জেনারেশন। আমাদের দেশে সব তো সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন। বাপের ব্যবসা দাদার ব্যবসা করতেছে। তো বাপের ব্যবসা দাদার ব্যবসা যদি এতই খারাপ হইতো, এরা বাংলাদেশে সব বড় লোকগুলা তো তাই, ইন্ডিয়াতেও তাই, সারা পৃথিবীতেই তাই। S&P 500 কোম্পানিজ বিগ, লাইক ওই কোম্পানিগুলার মানে 60% হইতেছে ফ্যামিলি বিজনেস। আমি একটা স্টোরি জানি ভাই, আমাদের এক ছোট ভাই ইউনিভার্সিটির, ওর বাবাদের ওই যে নবপুরি ইলেকট্রনিক্সের দোকান ছিল, টুকটাক এই পার্টস বানাইতো। পরে ইউনিভার্সিটি পাস করে ও যখন এটাতে জয়েন করলো, মানে হি মেক দ্য অর্গানাইজেশন বিগ কোম্পানি, এবং তারা তখন প্রোডাকশনে চলে গেল ইলেকট্রনিক্স এর, ওই যে ফ্যান বানাচ্ছিল, বোর্ড বানায়, এইটা সেটা বানায়। সো এটাকে নেক্সট লেভেলে নেওয়া, বা ওই যে যেটা বললেন যে টেক ইনভলভ করা, বা ওইটাতে আরো কিছু ডাইভার্সিফিকেশন আনা। আমার মাথার মধ্যে যেসব জিনিস করার ইচ্ছা আছে, কিলবিল করতেছে, সেগুলো যায় বাপের ব্যবসা ভাই ট্রাই করো, ইমপ্লিমেন্ট করো, রিস্ক ফ্রি। কারণ তোমার এডুকেশন তোমারে খাওয়াইছে পড়াইছে এই বাপের মুদির দোকান, বাপের অমুক, বাপের তমুকটাই, রাইট? সো তাহলে এখন যখন তুমি এই বড় হইছো, তুমি ভাবতেছো যে আরে আমি তো অনেক বড় ব্যবসায়ী হয়ে গেছে, আমার ব্রেইন অনেক শার্প আমার বাপের চেয়ে। নো, ইউ গো অ্যান্ড লার্ন দ্যাট,
কারণ তোমার বাপ যে এই পর্যন্ত তোমার নিয়ে গেছে খাওয়ায়া পড়ায়া ওই ব্যবসাটা দিয়ে। সো ইটস অলওয়েজ বেটার টু ডু দ্যাট। কারণ অন্য কারোর জায়গায় তো এটা টেস্ট করতে পারবা না তুমি কোথাও একটা চাকরি করতে গেলে তোমার এইসব টেস্টিং করতে দিবে তোমার বাপ যেটা করতে দিবে। সো ইউ ট্রাই আউট অ্যান্ড ফেইল, ডু ডিফারেন্ট থিংস ইন ইউর ফাদার্স বিজনেস। এবং লার্নিংও ভাই ওয়ান্ডারফুল হয়। আমি তো বিজনেসের স্টুডেন্ট ছিলাম। আমরা ছোটবেলা থেকে কিন্তু আমরা আমাদের বাবার বিজনেসে বসতাম, এখনো বসি। আমরা বাড়িতে গেলে আমার বড় ভাই আমরা আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে একটা সময় দিই। সো আমরা ছোটবেলা থেকে এই বিজনেস দেখেই বড় হয়েছি। আমি যখন ইউনিভার্সিটিতে গেলাম, বিজনেস পড়া শুরু করলাম, সো আমি থিওরিজগুলা পড়তেছি বা যখন টেক্সট বই পড়ি দেখি আমার বাপ তো ওইগুলা আরো 20 বছর আগে থেকে ওটা ইমপ্লিমেন্ট করতেছে। এই যে আমরা কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট পড়ি, বিজনেস কমিউনিকেশন পড়ি, হ্যাঁ, সো ওইটা দেখতাম যে আব্বা অনেক এফিশিয়েন্টলি ওই জিনিসগুলো করে, এবং আমার জন্য ওইটা কানেক্ট করাটা অনেক ইজি হয়েছে। মানে কাস্টমার রিলেশনশিপ যদি কেউ শিখতে চায় এসএমইতে যাওয়া উচিত। না দোকানদার, মানে কাস্টমার রিলেশনশিপ যদি কেউ শিখতে চায় হয় মুদির দোকানে বসুক 1 মাস, নয়তো এলাকা চায়ের দোকানে বসুক 1 মাস, তাইলে সে বুঝবে কাস্টমার রিলেশন কারে বলে, কোন ধরনের কাস্টমারের বাকি দেয় আর কোন ধরনের কাস্টমারের বাকি দেয় না, এই জিনিস বোঝার জন্য, এবং কোন কাস্টমার আসলে হাসি মুখে ট্রিট করে আর কোন কাস্টমার নেন, এই সাইকোলজি বোঝার জন্য ভাই এই মুদির দোকান আর চায়ের দোকানের চেয়ে বেস্ট লার্নিং প্লেস হইতেই পারে না। এক্স্যাক্টলি ভাই, খুব অনেক জোস একটা আমরা আইডিয়া পাইলাম আমাদের আলোচনা থেকে। সোফিয়া, স্টার্ট আপ নিয়ে তো অনেক আলোচনা, অনেক ওয়ার্কশপ, অনেক মেন্টরশিপ, অনেক ইনকিউবেশন, অনেক কিছু আমরা দেখেছি। বাট এই 2025-এ আমরা যখন এআই এর ঘনঘটা আমরা দেখি সামনে, সো এটাতে কিন্তু ফার্স্ট লাইন অফ যদি ডিফেন্স হিসেবে কিন্তু স্টার্ট আপ গুলাতে একটা বড় ইম্প্যাক্ট পড়বে। সো এই 2025-এ এসে কেউ যদি বিজনেস সিলেক্ট করতে যায়, যে আসলে মানে স্টার্ট আপটা সিলেক্ট করা কতটুকু ওয়াইজ হবে ভাইয়া? আমরা তো এসএমই অনেক ভোকাল, স্টার্ট আপেও আমাদের একটু কভার করা উচিত। মানে আমি কিন্তু স্টার্ট আপ এসএমই দুইটাকে আলাদা। আচ্ছা ভাইয়া, একটু তার আগে যদি একটু বেসিক কোশ্চেন করি, কারণ আমাদের এটা আমার মধ্যে অনেকদিন কনফিউশন ছিল যে স্টার্ট আপ আর এসএমই এটা ডিফারেন্সিয়েশনটা যদি একটু আমাদের দর্শকদের জন্য একটু সহজ ভাষায় বলেন, যে কোনটাকে আমরা স্টার্ট আপ বলবো আর কোনটাকে এসএমই বলবো। টু মি স্টার্ট আপ ইজ আ ওয়ে অফ ডুইং বিজনেস যেখানে দ্য সেক্টর ইউ আর ট্রাইং টু ক্র্যাক, এই জায়গাটাতে ইউ নিড টু মেক হেভি ইনিশিয়াল ইনভেস্টমেন্ট এবং ইউ হ্যাভ টু গ্রো র্যাপিডলি ইন অর্ডার টু ক্যাপচার এ লার্জ মার্কেট টু বি এ ভায়াবল বিজনেস। এই ধরনের একটা সেক্টরে, এই ধরনের একটা স্পেসিফিক জিনিসে আমাকে এইভাবেই গ্রো করতে হবে ইন অর্ডার টু ক্যাপচার আ লার্জ মার্কেট শেয়ার অ্যান্ড দেন টু কিপ দ্যাট টু সাস্টেইন অ্যাজ এ বিজনেস। এইটার জন্য তখন দ্য মডেল পিপুল চুজ ইজ এ স্টার্ট আপ মডেল, which means কি গ্রো ফাস্ট, বার্ন মানি, অ্যাকোয়ার কাস্টমার। হ্যাঁ, এইটা হইতেছে একটা মডেল। সো অ্যান্ড দেন দ্য এসএমই মডেল ইজ যে ওকে, আই ডোন্ট ওয়ান্ট টু ক্যাপচার আ লার্জ পোর্শন অফ দ্যাট মার্কেট বাট আই ওয়ান্ট টু গ্রো সাস্টেনেবলি। সো লেটস সে ফ্যাশনে, সো ফ্যাশনে আমি একটা মেন্স ক্লোদিং ব্র্যান্ড নামাবো, ওকে, আস্তে আস্তে আমি বড় করব, আমি তারপর হয়তো ফ্যাক্টরি দিব, আমি হয়তো ব্র্যান্ড বিল্ড করব, এইভাবে করে করে আমি 10% অফ দ্য মার্কেট শেয়ার অথবা 2% অফ দ্য মার্কেট শেয়ার ধরবো, অ্যান্ড আই উইল বিল্ড এ সাস্টেনেবল, সাকসেসফুল, রিকগনাইজেবল ফ্যাশন ব্র্যান্ড অ্যামং ম্যান। সো দ্যাট ইজ অ্যান অ্যাপ্রোচ, ইটস এ এসএমই অ্যাপ্রোচ বলে। অ্যান্ড ইফ সামওয়ান সে লাইক ওকে, আমি ফ্যাশন ডিসরাপশন করব, আমি একটা স্টার্ট আপ দিব যেটাতে একদম ফ্যাশন ইন্ডাস্ট্রি ডিসরাপশন করে ফেলাবো, কি হয়েছে নাইকা মিন্ত্রার মতো কিছু একটা প্ল্যাটফর্ম বানায় ফেলাবো যেখানে অল দিস বিগ ব্র্যান্ডস উইল কাম ইন আমার প্ল্যাটফর্মে এবং আমি এটা নিয়ে করবো। সো তাহলে কি আমাকে খুব দ্রুত অনেক টাকা ইনভেস্ট করে এই সবাইরে অনবোর্ড করে বড় একটা মার্কেট শেয়ার দখল করতে হবে, সো দ্যাট যেন সেকেন্ড প্লেয়ার আর কেউ দাঁড়াইতে না পারে, কাস্টমারকে অনেক ইনসেনটিভস দিতে হবে, কাস্টমার হ্যাঁ করে। সো তার মানে কারণ হইতেছে এই ধরনের জিনিসে মার্কেটে সাধারণত 2টা প্লেয়ারের বেশি এক্সিস্ট করে না। ইন দ্য স্টার্ট আপ ওয়ার্ল্ড ইজ অলওয়েজ 2 players, পাঠা উবার একটা সেগমেন্টে কাইন্ড অফ, রাইট, লাইক বিকাশ নগদ, রাইট, লাইক ইটস অলওয়েজ এ ডুওপলি।
ইভেন ইফ 3 নাম্বার প্লেয়ার যদি কেউ থাকে, সে সিগনিফিকেন্টলি লেস মার্কেট শেয়ার, বা হয়তো ও আলাদা একটা নিশ নিয়ে প্লে করতেছে, না নট নেসেসারিলি বাট মানে সিগনিফিকেন্টলি লেস মার্কেট শেয়ার। সো এই ধরনের হাইপার গ্রোথ মানে ওই ধরনের নিউ সেগমেন্ট যেটা তৈরি হয়েছে, ওইখানে যদি আমি ঢুকতে চাই তাহলে আমাকে ওই কাজ করতে হবে। স্টার্ট আপ এবং এসএমই ফান্ডামেন্টালি দে ক্যান সলভ দ্য সেম প্রবলেম but can operate differently, and this operation model একটা হচ্ছে স্টার্টআপ মডেল, একটা হচ্ছে এসএমই মডেল। সো একটু যদি সাম আপ করে যে যদি ফ্যাশন ইন্ডাস্ট্রি ক্ষেত্রে ধরেন ওয়ান উম্মা ইজ এসএমই, আর ধরেন ওয়ান উম্মাকে অ্যাকোয়ার মানে ওয়ান উম্মা যে প্ল্যাটফর্মে সেল করে, লেটস সে ধরেন দারাজ সেল করছে, এরকম ওয়ান উম্মার মতো আরো 1000টা প্রতিষ্ঠান, সো দারাজ ইজ আ স্টার্টআপ। Yes, মানে Daraz needs to operate like a startup, মানে in order to grow and capture a big market size and create an entry barrier so the second player. So আমরা এই 2025 আলাপে ছিলাম যে একটা ধরেন আমার ইনভেস্ট কম বা আমি ওই ক্যাপাসিটি নেই, সো বাট আমার আইডিয়া আছে, কিছু স্কিলও আছে, সো এই 2025 এই এআই এই যুগে এসে আমার কি স্টার্টআপ গেমে যাওয়া উচিত কিনা ভাইয়া? নো, টাকা কম, সোশ্যাল ক্যাপিটাল নাই, বড় লোকের পোলা না, হ্যাঁ, and can't raise fund, এইরকম সিচুয়েশনে you should not start a startup at this point. মানে you should rather build like an SME, build a profitable business, and then once the market is more ready, like হ্যাঁ ফান্ডিংটা নিয়ে আসতেছে, then you can go and raise fund, but এই মুহূর্তে একটু স্লো, একটু প্রফিটেবল কাইন্ড অফ ওয়েতে মানে প্রফিট হবে এরকম মডেলেই যাওয়া উচিত। সো এসএমই ওয়ে হওয়া উচিত এই মুহূর্তে। যদি আমার টাকা পয়সা বা রিসোর্স কম থাকে দেন উই শুড গো ফর এসএমই বিজনেস। মানে এসএমই বিজনেস বলে কিছু নাই, এইটার একটা সমস্যা। মানে দের ইজ নাথিং কল এসএমই বিজনেস, স্টার্টআপ বিজনেস, এভরিথিং ইজ বিজনেস, রাইট? ইজ জাস্ট মানে এসএমই মডেল, ইজ জাস্ট আ ডিফারেন্ট মডেল, রাইট? মানে বাংলাদেশে কেন সারা পৃথিবীতে যত বড় বড় গ্রুপ অফ কোম্পানি আছে সবই এসএমই মডেলেই গ্রো করছে। স্টার্টআপ মডেল ইজ এ ভেরি নিউ ফিনোমেনা, যে কি মানুষের একটা গ্রুপের কাছে অনেক টাকা আছে, এরা বলতেছে এই নিয়ে টাকা, আমার টাকা নিয়ে তুই ব্যবসা কর, কোনো সমস্যা নাই। এই জিনিস পৃথিবীর 10,000 20,000 বছরের হিস্ট্রিতে আগে ছিল না। সো ইটস এ ভেরি নিউ ফিনোমেনা। সো এখানে ভাইয়া ইনভেস্টমেন্টের ব্যাপারটা আসলো, আমি বিজনেস শুরু করলাম, এসএমই বিজনেসই শুরু করলাম, দোকানদারি ব্যবসা শুরু করলাম, বাট গ্রো করার জন্য তো আমার টাকা লাগবে। কেন? আমি ব্যবসা বড় করব, আরো 10টা ব্রাঞ্চ দিব, কি ব্যবসা? এমপ্লয়ি হায়ার করব। আই ক্যান টেল ইউ, ইউ ক্যান রান এনি বিজনেস যেখানে ইউ ডোন্ট নিড মানি আনলেস ইউ ম্যানুফ্যাকচার। Unless you manufacture something, you don't need much money. একটু বলেন না, উদাহরণ দেন না ভাইয়া। Let's say in your industry, I want to build a beef brand. So beef brand build করার জন্য আমাকে কি লাগবে? গরু লাগবে, গরুর মাংস লাগবে, বেসিক্যালি সাপ্লায়ার লাগবে, অ্যান্ড পয়েন্ট যেখানে আমি সেল করবো, রাইট? লেটস সে আমি ডিসাইড করলাম আমি অনলাইনে সেল করবো গরুর মাংস, সেফ গরুর মাংস। আচ্ছা, so then I will build a good story, build a good brand and pick a very strong niche. So সেটা কেমন হইতে পারে? So for example, আমি শুধুমাত্র এমন গরুর মাংস বাজারে ছাড়বো যেটা একটু নরম হয়, যেটা যারা একটু বয়স্ক মানুষ, যাদের দাঁত একটু নড়বড়ে এবং বাচ্চা, তারা যেন খাইতে পারে। সো আমি বললাম যে আমার যে ধরনের গরু, এই গরুর মাংসগুলো খুব রান্না করলে সফট, নরম হয়, টেন্ডার, রাইট? টেন্ডার, জুসি, ইয়া। সো দ্যাট ইজ মাই ব্র্যান্ড, রাইট? লাইক দ্যাট ইজ দ্য নিশ আই পিক। এবং আমি তারপরে এই গ্রুপটাকে টার্গেট করব যে আমি এদের কাছে বেচবো। দেন আই গো টু ইউ, আপনার কাছে গরু আছে, আমি বললাম যে ভাই আমাকে এইরকম গরুর মাংস থেকে এইরকম মাংস কি আছে আমার বাই করে দেন আপনি। হয়তো আপনার ওই গরু থেকে 20 কেজি এরকম মাংস বাইরেছে বা 15 কেজি গরুর এরকম মাংস বাইরেছে, আপনি প্রতিদিন এরকম 10টা গরু জবাই করেন, তাহলে আমি 150 কেজি এরকম মাংস পাইলাম। আমি আপনারা বললাম যে ভাই আপনি গরুর মাংস কেজি কত করে বেচেন? আপনি বললেন 700 টাকা। আমি বললাম যে ভাই আমি আপনার কাছে বাকিতে নিতে চাই, কিন্তু আমি 5 দিন পরে টাকা দিয়ে দিব আপনারা, আমি আপনারা 720 টাকা করে দিব, যান।
এই যে আপনি আমরা বাকিতে দিছেন এটার জন্য 20 টাকা করে পার কেজিতে আমি আপনার বেশি দিব, সো আই গেট ইট ফর ফ্রি, তাই না? অ্যান্ড দেন আই রান অ্যাড, আমার কাছে লেসে 5,000 টাকা আছে, আই রান অ্যাড এবং সেইং যে এই হচ্ছে আমার ব্র্যান্ডের গল্প, আমি এদের কাছে বেচতে যাই এই যে এক একটা কেজি মানে গরুর মাংস লেসে এত কেজি, এতটা কেজি, এবং যেহেতু আমি নিশ পিক করছি, প্রিমিয়াম চিন্তা করছি, সো আমি একটু বেশি হাই প্রাইস রাখতে পারবো। সো দেন আই স্পেন্ড লাইক 5,000 টাকা অ্যান্ড সেইং যে এই হচ্ছে গরুর মাংস, আপনারা কে কে নিতে আগ্রহী? লেটস সে আমার কাছে 5,000 টাকাও নাই, আমার গরুর মাংস সাপ্লায়ারও নাই, তাহলে আমি কি করব? আমি বলবো যে ওকে, আমার কাছে মনে হচ্ছে এই সেগমেন্টটা, এই নিশটা ভালো। তার আগে তো অবশ্যই আমি আপনাদের মতো মানুষদের সাথে কথা বলে নিব, মানে এই জিনিসগুলো যে আসলে ঠিক কিনা। দেন আমি বলবো যে আমি এই গ্রুপের জন্য মাংস আসতেছে দারুণ, যারা এরকম প্রি অর্ডার করুন, অ্যান্ড দেন আই উইল মেক এ সিঙ্গেল পেজ, ল্যান্ডিং পেজ, একটা সিঙ্গেল, আমি জাস্ট একটা ক্লিক বাটন রাখবো, আমি দেখবো, চেক করবো কয়জন ক্লিক করতেছে। সো আমি দেখলাম যে 100 জন ক্লিক করছে, আমার এখনো সাপ্লায়ারও নাই, আমি জাস্ট দেখবো, তারপরে যখন আসে মানুষ ক্লিক করে ঢুকলে আমি বলবো যে থ্যাংক ইউ, আপনার অ্যাড্রেসটা দেন, আর বলবো যে আমরা যেহেতু বেস্ট গরুর মাংস খুঁজতেছি, একটু সময় লাগবে, 1 মাস সময় লাগবে, আপনি এটা দেন, আমরা 1 মাস পরে থেকে আপনাদেরকে রেগুলারলি দেবো। সো দ্যাট মিনস আই হ্যাভ অলরেডি ভ্যালিডেটেড, এবং আমি ওইখানে প্রাইসও দিয়ে দিতে পারি যে 1,000 টাকা কেজি। সো আই কুড ভ্যালিডেট মাই প্রাইস, I could validate whether the idea works, and if I get let's say 500 clicks and 500 কেজির প্রি অর্ডার আমার হয়ে গেছে, and then I go to you, আমার যে আমার কাছে 500 কেজির অর্ডার আছে, you give me আপনি আমার সাথে সাইন করে নিব ভাই, টাকা নিয়ে পলাই যাব না, মাংস নিয়ে পলাই যাব না। অ্যান্ড দেন আমি বললাম যে 5 দিন পরে বা 7 দিন পরে আপনার টাকা পেমেন্ট করে দিচ্ছি। আপনারাও তো ব্যবসা করেন, যখন রেস্টুরেন্ট বা এরকম বড় পার্টি দেন, আপনারা এরকম করেন না, 7 দিন পরে 10 দিন পরে টাকাটা নেন না? সো উইল ডু দ্য সেম। সো এই যে এই জিনিসটা বললাম, ইউ ক্যান লিটারেলি ডু ইট ইন এনি বিজনেস। সো সো ভার্জিন এয়ারওয়েজের নাম শুনছেন না? ভার্জিন এয়ারওয়েজ শুরু হয়েছে এরকম প্রি অর্ডার দিয়ে 0 টাকায়। এটা তো এখন খুব জনপ্রিয় মডেল, গ্রোথ হ্যাক মডেল, সো প্রি অর্ডার বেসড। আর এখন অনলাইন বা ফেসবুক আছে, এখন তো এটা অনেক ইজি। সো যে আর্গুমেন্ট আসলে বলার চেষ্টা করে যে লোকজন, যে ভাই আমার কাছে টাকা নাই, বিজনেস করবো, সো টাকা ইজ নট দ্য প্রিরিকুইজিট। সো আমি শুরু করলাম, হ্যাঁ লেটস সে গ্রোথ হ্যাক মডেলেই শুরু করলাম, বাট গ্রো করছি, আমার তো একটা টিম বিল্ড করতে হবে, আমার একটা গরুর খামার দিতে হবে নিজে, নট নেসেসারি, বা ধরেন অন্য আমি একটা ব্র্যান্ড বিল্ড করবো, আমার তো একটা প্যাকেট ডেভেলপ করতে 1 লাখ টাকা লাগবে। সো এরপর তো আমার ইনভেস্ট লাগবে, আমি অবশ্যই ইনভেস্টমেন্ট লাগবেই, ইনভেস্টমেন্ট ছাড়া তো আর আপনি গ্রো করতে পারবেন না। বাট বাই দ্যাট টাইম ইউ শুড হ্যাভ এনাফ লেভারেজ এবং এনাফ, কি বলবো আমি, কনফিডেন্স, যে আপনি যদি লেটসে আপনি 15% রেটে টাকা ফান্ড রেইজ করেন, আপনি ওটা রিটার্ন দিতে পারবেন। ইউ শুড হ্যাভ দ্যাট কনফিডেন্স, আদারওয়াইজ আপনি শিওরিন আপনি মানুষের কাছ থেকে কেন টাকা নেবেন, ব্যাংকের কাছ থেকে কেন টাকা নেবেন, ইনভেস্টরের কাছ থেকে কেন টাকা নেবেন, মানে a lot of people do that. I never did that. If I am not confident যে আমি আমার বাপের কাছ থেকে টাকা নিব এবং বাপের আমি টাকা ফেরত দিব, হাউ কাম আমি আপনার কাছে টাকা চাবো? সো আমার পার্সোনাল এথিক্স ওইটা নাই আর কি। সো এইখানে আসলে প্রুফ করার বিষয়টা আছে যে আসলে আমি ওই ফান্ড নেওয়াটার যোগ্য কিনা, বা আমার ব্যবসাটা ওই অবস্থায় গেছে কিনা, যে আমি ফান্ড নিয়ে ওইটা টাকা ইনকাম করে ওইটা আবার ফেরত দিতে পারছি কিনা। এবং a lot of people do the pricing very wrong. এই যে আমি আপনার বললাম না যে আমি কয়েকটা প্রশ্ন করে বুঝে যাই যে ব্যবসা এটা হবে কি হবে না। এখন আপনি 1 কেজি গরুর মাংস বেচা আপনি লাভ করেন 20 টাকা, তাহলে আপনি আমার কাছ থেকে যদি ভাই 20% রেটে নেন, আপনি কি বেচবেন, কি আমার আবার টাকা ফেরত দিবেন? কিন্তু সামবডি সে হয় পারচেজে জিতছে বা সেলসে জিতছে, সে পার কেজি মাংস বেচা 100 টাকা লাভ করে, তাহলে ডেফিনেটলি এইখানে আমাদের স্টোরিটা ভাইয়া উই ক্যান রিলেট, যে আমরাও গরুর মাংস বেচতে যাই, এই সেম জিনিস দেখছি যে আসলে আপনি তো 20 টাকা বললেন যে লাভ হয়েছে, অনেক ক্ষেত্রে দেখা যায় লাভই হইতো না ভাইয়া। 10টা গরু কাটলে দেখা যায় 5টা লস, 2টা লাভ, 2টা সমান সমান। সো মানে আমি চিন্তা করে দেখলাম যে না, এইভাবে তো সম্ভব না, এইভাবে তো কন্টিনিউ করা যাবে না। দেন উই থিঙ্ক অ্যাবাউট দ্য ভ্যালু এডিশন, যে আমরা এটারে ভ্যালু অ্যাড করে
এটা থেকে কিভাবে বেশি মানি জেনারেট করা যায়, দেন উই গো ফর রেস্টুরেন্ট বিজনেস। এটা খুব বিফওয়ালা রেস্টুরেন্ট, আমরা কাঁচা মাংস যেখানে ধরেন 700-750 টাকায় বিক্রি করতে পারি, ভ্যালু অ্যাড করে ওই সেম মাংসটা আমরা 1400-1500, ইভেন আমরা মাংসের আচার বিক্রি করি, ওটা 2000-2500 টাকাও বিক্রি করতে পারি আমরা এই মাংসটা, যদি ওটা বোনলেস মাংস বা ওটা 3 কেজি থেকে 1 কেজি হয়। বাট ওই যে বললাম যে আমরা ওই ভ্যালু এডিশনের মাধ্যমে কিন্তু ভালো একটা মানি জেনারেট করছি। সো যারা ইয়াং আছে তারা এরকম ভ্যালু এডিশন, মানে অনেকে দেখি ট্রেডিং বিজনেসে যায়, সো ট্রেডিং বিজনেসে আসলে ওয়ার্স্ট কাইন্ড অফ বিজনেস, হ্যাঁ, প্রফিট মার্জিনটা বের করা অনেক ডিফিকাল্ট। বাট আরেকটা জিনিস, মানে আপনি খুব ইন্টারেস্টিং একটা পয়েন্ট রেজ করছেন, কারণ হইতেছে যে দেখেন ইন এভরি বিজনেস there is this value chain, right? Like somebody manufacture it, somebody trade it, and somebody then retail it, তাই না? And there are মানে মাঝখানে কেউ কিছু ব্র্যান্ড ইয়া করে, মাঝখানে আরো কিছু হাত আছে। কোন স্টেপ থেকে কোন স্টেপে সবচেয়ে বেশি ভ্যালু এডিশন হয় সেইটাতে ঢোকা উচিত। সো ধরেন যে গরুর কথাই বলি, আমি জানি না, আমি এই বিজনেসে যেহেতু নাই, আপনি বলতে পারবেন। তো ধরেন যে আমি গরু কিনছি, এটারে খাওয়ায়া বড় করে তারপর বিক্রি করছি, লাইফ টু লাইফ। হ্যাঁ, তো এইটা একটা ভ্যালু এডিশন হচ্ছে যে এই ব্যবসাটা করতেছে, রাইট? তারপরে কেউ একজন আবার এই গরুর মাংসটা কিনে তারপরে সে এটারে হয়তো প্যাকেজ করে সে সেল করছে, হ্যাঁ, সো এইটা একটা সাইড। অ্যান্ড দেন আবার কেউ এই মাংসটা নিয়ে ওই যে রেস্টুরেন্টে যে রেস্টুরেন্ট ইয়া করতেছে। সো এখন এই প্রত্যেকটা কিন্তু ডিফারেন্ট টাইপ অফ বিজনেস, তাই না? অ্যান্ড প্রত্যেকটা সেগমেন্টে ইউ ক্যান বিল্ড ডিফারেন্ট ব্র্যান্ডস অ্যান্ড ডিফারেন্ট বিজনেসেস। এখন হ্যাঁ, যে কিনা ম্যানুফ্যাকচারিং শুরু করছে, মানে হচ্ছে গরু প্রোডাকশন শুরু করছে, রেয়ারিং শুরু করছে, সে আইডিয়ালি রেয়ারিংই সবচেয়ে ভালো। সে হঠাৎ করে যদি রেস্টুরেন্টে যায় তাহলে সে ভালো করতেও পারে, নাও করতে পারে। এখন সে যদি দেখে যে আমি এই রেস্টুরেন্টে যাবো কি যাবো না, এটা কিভাবে সে, হ্যাঁ, প্রথমে একটা ট্রাই করবে, দেখবে। আবার এখানে হইতে পারে যে সে যে মাংসগুলো বানাচ্ছে এখানে দেখতেছে যে মাঝে মাঝে লস হচ্ছে, বিক্রি হচ্ছে না, সে ভাবলো যে আমি একটা রেস্টুরেন্ট দিলে এরকম হইতে পারে, রাইট? সো আই থিঙ্ক পিপল নিডস টু লুক অ্যাট দ্য হোল ভ্যালু চেইন অফ প্রোডাক্ট, ম্যানুফ্যাকচারিং টু দ্য কনজিউমার লেভেলে যাওয়া পর্যন্ত, এবং কোন জায়গাতে সবচেয়ে বেশি ভ্যালু এডিশন হয় সেটাতে। আই বিলিভ ব্র্যান্ড বিল্ডিংয়ে সবচেয়ে বেশি ভ্যালু এডিশন হয়। সো আই অলওয়েজ এনকারেজ ব্র্যান্ড বিল্ডিং in particular niche. I personally build several brands, so and I think the brand building is the biggest value addition. Right. So manufacturing is one. Trading sometimes ওই যে সবজি টবজিতে like but you have to be very good at it. You have to like ওই যে নেটওয়ার্ক ফেডার এগুলা, হ্যাঁ, এগুলো ভালো থাকতে হবে। অনলাইনে ট্রেডিং ব্যবসা কইরা খুব একটা কেউ লাভ টাভ করতে পারে না। এটা অফলাইনের ট্রেডিং ব্যবসাতে লাভ আছে, অনলাইনে আসলে লাভ নাই। ভলিউমের কারণে চালে আপনি 50 পয়সা 1 টাকা লাভ, বাট হি সেলস মানে হেল লট অফ রাইস। সো এইখান থেকে দেখা যায় মাসে একটা অ্যামাউন্ট চলে আসছে। সো এই কারণে অনলাইনে আপনি 10 কেজি চাল বিক্রি করে তো ভাই লাভ নাই, সম্ভব না। সো আই থিঙ্ক পিপল নিডস টু লুক এট বিজনেসের প্রত্যেকটা ভ্যালু চেইনের পার্টগুলোতে এন্ড সি যে, কারণ এক একটা ব্যবসা কিন্তু ফ্যাশনে কিন্তু অ্যাগ্রোর মতো কাজ করবে না, তাই না? ফ্যাশনের ভ্যালু চেইনে কোন জায়গাতে সবচেয়ে বেশি বিগেস্ট ভ্যালু ক্রিয়েশন হয়? ব্র্যান্ড, নট ইন ম্যানুফ্যাকচারিং, ব্র্যান্ডে সবচেয়ে বেশি ভ্যালু ক্রিয়েশন হয়। সো তাহলে and if you understand how to build a brand, then you should go for brand building. Manufacturing এ না, মানে ম্যানুফ্যাকচারিং আপনি ভালো একটা ম্যানুফ্যাকচারার খুঁজে ভাই করে অর্ডার দেন রে ভাই, মানে and they make it and then you sell, ট্যাগটা লাগায় দেন, আপনি ট্যাগটা লাগায় দেন and you tell মানে good stories. Exactly. So yeah. সো এখানে ভাই ডাইভার্সিফিকেশন একটা ব্যাপার উঠে আসছে, যেটা নিয়ে আমরা শুরুতেই আলোচনা করেছি এবং আমরা উভয়ই এই দোষে দুষ্ট, হ্যাঁ, যে আমরা অনেক কিছু করি, অনেক বিজনেস করি, বাট বেসিক্যালি কিন্তু এই দোষে দুষ্ট হইতে পারে না, আমি এই দোষে দুষ্ট না, আমি একটা প্রবলেম, এটা আমিও, আমার তো অনেক সিঙ্কড। আমি কিন্তু গরু প্রোডিউস করি, গরু রেয়ারিং করি, ওইটার মাংস বিক্রি করি, ওইটাই রান্না করে সেল করি, পাশাপাশি আমার ব্যাগের বিজনেস আছে। ওইটাই একটা ডিসকানেকশন হইলো, এটা আমাকে আমার ভ্যালু চেইনে ব্যাপক হেল্প করে ভাই। কারণ আমার ওইখানে, আমি এক সময় যখন রেস্টুরেন্ট ছিল না, আমার তো ব্যাগের বিজনেসটা আগে ছিল, ওইখানে আমার অনেকগুলা লোক আমার পালতে হইতো। সো মানে আমি খুবই অর্ডার হাংরি ছিলাম, এতগুলা লোক, ধরেন একদিন আমি বসে থাকলে 5,000 টাকা আমার লস হয়। সো দেখা যেত আমি লাভ লস যাই হোক, আমি অর্ডার নেওয়ার জন্য খুবই হাংরি ছিলাম। হ্যাঁ, সো দেন
কোভিড কাম, আমি ওখানে আমার আবার স্ক্র্যাচ থেকে শুরু করি, তখন আমরা একদম লিন করে ফেলছি সেট আপটা। বাট তারপর যেহেতু এটা একটা লেবার ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রি, অনেক লোক লাগে, সো দেখা যায় যে এই লোকগুলা যখন অফ সিজন থাকে, আমাদের তো ধরেন ঈদের পরে একটা অফ সিজন থাকে, সো এরকম কিছু বছরে অফ সিজন অফ টাইম থাকে যখন কাজ তেমন থাকে না, সো তখন কিন্তু এই লোকগুলা বসে থাকে। সো আমরা এই লোকগুলা কিন্তু আমাদের ওই যে রেস্টুরেন্ট, ওই অ্যাগ্রো, ওইটাতে কাজে লাগাই, এবং ভাইস ভার্সা। ধরেন অ্যাগ্রোতে পিক অফ পিক টাইম আছে, ধরেন ঈদের সময় অনেক লোক লাগে বা অন্য সময় লোক লাগছে না, সো দেখা যায় আমরা এই মোবিলাইজ করতে পারি আমাদের হিউম্যান রিসোর্সটা। হ্যাঁ, সো আপনি আপনার লেবারকে দেন এফিশিয়েন্টলি, এক্স্যাক্টলি, মানে এবং রিসোর্সগুলো অপটিমাম ইউজ করি আমরা আমাদের একটা প্রেমিসিসের মধ্যেই সবগুলা। হ্যাঁ, এবং সুপারভিশনও খুব স্ট্রং করা যায়, যে আমি এক জায়গায় বসেই সবগুলা ভেঞ্চার দেখছি, সো এটা কিন্তু সিঙ্কড। হ্যাঁ, জিনিসটা টোটালি দেন ইজ ওকে। হ্যাঁ, এবং আমরা এখন সিঙ্কের বাইরে কিন্তু কোনো ভেঞ্চার যাই না। আমরা রিসেন্টলি একটা গোট ফার্মিং এ গিয়েছি, ছাগলের খামার, এটাও ওই একদম রিলেটেড। গরু করলে ছাগল করাই যাবে, ছাগল করলে মুরগি করাই যাবে। রেস্টুরেন্ট আছে আমাদের, ছাগল মারা যায়, আমরা এতদিন করি নাই, বাট এখন রেস্টুরেন্ট হওয়ার পর আমাদের ওই কনফিডেন্সটা আসছে যে, আর আমাদের প্রচুর অর্ডার থাকে, ওই যে আকিকা সার্ভিস দেই আমরা, ঈদের সময় ভালো সেল হয়। সো মানে বিষয়টা মার্কেটিং এর জন্য বলছি না, মানে ওই যে রিলেশনটা বোঝানোর জন্য, ইন্টারকানেক্টিভিটি। সো কেউ যখন বিজনেস এক্সপ্যান্ড করবে বা ডাইভার্সিফাইড করবে, সো তার আসলে কোন দিকে ডাইভার্সিফাইড করা উচিত, রিলেটেড ফিল্ডে নাকি নতুন ফিল্ডে, যে একটু যদি গাইডলাইনটা দিতেন। সো দেয়ার আর few strategies to do that. হ্যাঁ, সো ধরেন যে একটা স্ট্র্যাটেজি হচ্ছে যে দিস ইজ মাই ইউজার বেস। সো আমাদের ক্ষেত্রে কি, লাইক আমরা প্যারেন্টসদের জন্য কাজ করি, তাই না? সো এখন প্যারেন্টসদের জন্য আর বাচ্চাদের জন্য, সো মানে বেসিক্যালি বাচ্চাদের জন্য প্যারেন্টসরা নেয়, রাইট? সো তাহলে আমি যদি ওদেরকে এখন খেলনা দেই, বই দেই, তাহলে আমি ডাইপারও দিতে পারি। এক্স্যাক্টলি, আমি খেলনা, ডাইপার, বই যদি দেই, আমি হয়তো ডাক্তার সার্ভিসটাও কানেক্ট করে দিতে পারি, আমি তাদেরকে স্কুলের সাথেও কানেক্ট করতে পারি, রাইট? লাইক সো তার মানে আই এম সার্ভিং আ প্যারেন্ট। সো তাহলে ওই প্যারেন্টে যা যা লাগবে সেই ব্যবসাগুলো তার বাচ্চার জন্য, সেই জায়গাগুলোতে আমি ন্যাচারালি ঢুকতে পারি, কিংবা অন্য ব্যবসাকে কানেক্ট করে দিতে পারি অ্যাজ এ সার্ভিস প্রোভাইডার, লেটস সে আমার প্ল্যাটফর্মে। সো দ্যাট ইজ ওয়ান ওয়ে, যে আমি একটা গ্রুপকে, আমার যেটা কোর গ্রুপ, তাকে ডিফারেন্ট সার্ভিস দিচ্ছি বা প্রোডাক্ট দিচ্ছি। দ্যাট ইজ ওয়ান ওয়ে টু গ্রো। সো দ্য ফোকাস ইজ ইয়োর কারেন্ট ইউজার, এটা একটা ওয়ে। সেকেন্ড ওয়ে হচ্ছে দ্যাট ওয়ার্কস ইন দ্য ম্যানুফ্যাকচারিং, বিশেষ করে যে লেটস সে আমি গার্মেন্টস, ফরওয়ার্ড লিঙ্কেজ, ব্যাকওয়ার্ড লিঙ্কেজ, না সেটাও হইতে পারে, সেটা আরেকটা ওয়ে। বাট আমি গার্মেন্টস, আই হ্যাভ লার্ন হাউ টু মেক টি-শার্টস, তাহলে আমি পাঞ্জাবি হয়তো ভালো বানাইতে পারবো, তারপরে হয়তো আমি ডলও ভালো বানাইতে পারবো, পুতুল। সো তার মানে আমি টয়েও চলে যাইতে পারি, কারণ কি আমার মেশিনগুলা, আমার প্রসেসগুলা এরকম যে এইটা আমাকে এরকম ডিফারেন্ট টাইপ অফ ম্যানুফ্যাকচারিং। সো দ্যাট ইজ অ্যানাদার ওয়ে অফ লুকিং অ্যাট এক্সপ্যান্ডিং ইউর বিজনেস, যে আমার প্রসেসটা মোটামুটি মানে একই ধরনের, আই হ্যাভ লার্ন দ্য প্রসেস, আই হ্যাভ লার্নড হাউ আ ফ্যাক্টরি অপারেটস লাইক দিস, এবং এটা তাহলে সো দ্যাট ইজ অ্যানাদার ওয়ে। আর থার্ড ওয়ে আপনি যেটা বললেন যে ফরওয়ার্ড এন্ড ব্যাকওয়ার্ড লিঙ্ক, রাইট? লাইক যেমন চার্ট করছি, বাটনটা বাইরে থেকে কিনি, এটা আমি প্রোডাকশনে চলে যাই, এটা আপনি চলে যেতে পারেন, বা শুধু প্রোডাকশন করছি এবার ব্র্যান্ড বিল্ডিং এ, বা দ্য ওয়ান দ্যাট ইউ আর ডুইং নাও, রাইট? আপনি কিন্তু গরু মোটা তাজা করতেছেন, তাই? সেটা করে গরুর মাংস আপনি যার কাছে বেচেন, এটা কিন্তু এক ধরনের ক্লায়েন্ট, তাই না? বাট আবার এই গরুর মাংসটা নিয়ে যখন রেস্টুরেন্টে বিক্রি করে, সেই রেস্টুরেন্টের ক্লায়েন্ট কিন্তু ডিফারেন্ট, তাই না? সো তার মানে আপনি সাপ্লাইটা পাচ্ছি শুধু, হ্যাঁ, কিন্তু কাস্টমার কিন্তু ডিফারেন্ট। আমরা সেম কাস্টমারও, একটু ইন্টারাপ্ট করি, যে সেম কাস্টমারকেও আমরা অ্যাগ্রো বিজনেসে নামছি কিন্তু বেসিক্যালি সেম কাস্টমারকে সার্ভ করার জন্য। আমরা কিন্তু 2015 সাল থেকে আমরা এই অর্গানিক বা ন্যাচারাল যে আইটেমগুলো, তেল, হলুদ, মরিচ, সো আমি যেই লোকগুলোর কাছে ওই হলুদ বিক্রি করছি, হলুদ গুঁড়া, সরিষা তেল, তাকেই বললাম 21 সালে এসে বললাম যে গরু খাবা? হ্যাঁ, গরু খাবা না, তুমি তো ঈদের সময় গরু কিনা, আমরা ঈদে শুরু করেছি, সো গরু তো কিনোই, তা আমার কাছে কিনা, আমি তোমাকে ন্যাচারাল দেশি। সো ইউ এক্সপ্যান্ডেড ওই কাস্টমার অন দ্য ফার্স্ট স্ট্র্যাটেজি, যেটা আমি বলছি যে সেম ক্লায়েন্ট তাকে বলছে আগে তুমি মশলা নিতে, এই নাও গরুর মাংস, রাইট? এন্ড দেন সো ইউ গ্রিউ লাইক দিস, এন্ড দেন যখন আপনি রেস্টুরেন্ট করছেন তখন হইতেছে আপনি
আপনার ভ্যালু চেইনটারে এক্সপ্যান্ড করছেন Expand টু করছেন। ইন অর্ডার টু ম্যাক্সিমাইজ ইউর প্রফিট, অ্যান্ড দেন ওই রেস্টুরেন্টে কিন্তু আবার ডিফারেন্ট গ্রুপ আসতেছে, রাইট? Right. সো ইউ গ্রো লাইক বোথ ওয়েজ, হ্যাঁ। সো দ্যাট ইজ দ্য কাইন্ড অফ রাইট ওয়ে টু গ্রো। কেউ কেউ এলন মাস্কের মতো কথা বলে যে লাইক এলন মাস্ক ইজ লাইক কমপ্লিটলি কাইন্ড অফ ডিসকানেক্টেড, ওই লেভেলে গেলে অনেক কিছু করা but সম্ভব। they are all manufacturing, most of them, yeah, like they are all manufacturing, whether it's the smallest chip or car or rocket. He is great at first principle thinking. He's a great engineer. He understands how to build things. So that is his core kind of skill set. So এই জন্য ও দেখবেন যে ওই ধরনের জিনিসই বানায়, close to impossible stuff. টেকনোলজিকে 10 times জাম্প করানো in terms of মানে অফারিং অর বিল্ডিং নিউ কাইন্ড অফ টেকনোলজিস অথবা প্রোডাক্টস, রাইট? সো ওইটা ওর স্কিল, এই জন্য ও অলওয়েজ এই ধরনের জিনিস বিল্ড করবে। So it sometimes is also about the founder's own skills and passions. যেমন আমি যদি এখন আবার নতুন করে ব্যবসা শুরু করতাম, I would have gone into agro. ওয়েলকাম টু দা। হ্যাঁ, কিন্তু এই জায়গাটাতে আর এখন আর নতুন করে আর ঢোকার ইয়া নাই। না, এটা আছে ভাই, এটা বাট ওই যে দিস ইজ সামথিং খাবার তো লাগবে আপনার। হ্যাঁ, বাট ওই যে বললাম না যে I would have gone into agro, I would have gone into fintech, another one. হ্যাঁ, মানে এখন যদি আমি শুরু করি, রাইট। সো অ্যাগ্রো ফিনটেক এরকম বেশ কয়েকটা আমার পছন্দের সেক্টর আছে এখন, কিন্তু ঢুকবো না, বাট সামহাউ উইল হেল্প দ্য ইন্ডাস্ট্রি আউট আর কি, ইনশাআল্লাহ। সো ভাইয়া যেই পরামর্শটা দিলেন যে রিলেটেড ইকোসিস্টেমের মধ্য থেকে বিজনেসটাকে এক্সপ্যান্ড করা, আস্তে আস্তে গ্রো করা, বা ডাইভার্সিফিকেশন করা, মানে ডিসকানেক্টেড জিনিস না করা, এক্স্যাক্টলি, মানে ইন্টারকানেক্টেড জিনিস। সো আইদার এটা প্রোডাকশনে হতে পারে, অথবা কাস্টমার বেজে হইতে customer পারে, base এ হতে পারে। অথবা লাইক ভ্যালু চেইনে হইতে পারে, রাইট। সো ভাইয়া এই যে ধরেন একটা বিজনেস, আমি বলি যে আমার মা এই কমপ্লেনটা অলওয়েজ করে, এখনো করে, সেদিনও বাসায় গিয়েছি, বলতেছে যে এত তুই যদি ব্যবসায়ী করবি, এত পড়াশোনা তোকে কেন করাইলাম, কত কষ্ট করছি আমি, হ্যাঁ, এই রোদ বৃষ্টি ঝড়ে, হ্যাঁ, তোকে স্কুলে নিয়ে যাওয়া, তো ব্যবসায়ী যদি করবি তাহলে এত পড়াশোনার দরকার কি ছিল, ওইখানে এসে দোকানদারিতে ঢুকাই দিতাম। সো আমি আবার এটা কাউন্টার দিই ভাইয়া, যে আসলে পড়াশোনা জানছি জন্যে বা বিজনেসে পড়েছি জন্যই আসলে আমার বিজনেসে আসা উচিত। আমি যদি বিজনেস করতাম, একটা ছোট পোর্শন আসলে আমি কভার করতাম, সরি, আমি যদি চাকরি করতাম, একটা ডিপার্টমেন্ট, ধর আমি অ্যাকাউন্টসে আছি, অ্যাকাউন্টসের একটা ছোট পোর্শন হয়তো ইনভেস্টমেন্ট বা হয়তো পেডি ক্যাশ, এই জিনিস দেখতাম। বাট যখন ওয়ে মাইন্ড আই এম ইনটু বিজনেস, আই হ্যাভ টু, মানে সব আমার, আমি এটা বলি ভাই মজা করে, যে আমার ওয়ার্কারের বউয়ের বাচ্চা হবে, এইটার টেনশন আমার নিতে হয়, কারণ ও তো ছুটিতে যাবে, 10 দিন 15 দিন থাকবে না, ওর সাবস্টিটিউট কে হবে। সো লট অফ থিংস আই হ্যাভ টু, মানে এটা শিখতে হয়, জানতে হয়, জিনিসটা কনসিডারেশন রাখতে হয়। সো বিজনেস এখানে ভাইয়া জানার কোনো বিকল্প নাই। সো এই যে জানার যে প্রসেসটা, এখানে তো মেন্টরশিপটা খুব ইম্পর্টেন্ট, আপনি যেটা নিয়ে রিসেন্টলি কাজ করছেন। বাট আপনি যদি একটু মেন্টরশিপের ইম্পর্টেন্সটা আমাদের একটু তুলে ধরেন, যে বিজনেস পার্সনদের আসলে মেন্টর কেন দরকার, এই জিনিসটা যদি আগে শুরুতে আমাদের একটু বলেন ভাইয়া। I think few ways mentors can help. I don't personally think যে একটা মেন্টর আপনার ব্যবসা শিখাইতে পারবে ধরে ধরে, ওইটা ডিফিকাল্ট। বাট একটা ভালো মেন্টর আপনাকে কয়েকটা ভাবে হেল্প করতে পারে। একটা হচ্ছে সেই মেন্টরটা স্পেশালি যদি নিজে বিজনেসম্যান হয় বা নিজে এন্টারপ্রেনার হয়, তাহলে সে তার লাইফের এক্সপিরিয়েন্স থেকে কিছু তার শিক্ষা, কিছু তার ভুল, কিছু তার সফলতা, এই জিনিসগুলো কেন হয়েছে, কি হয়েছে, এটা শেয়ার করার মাধ্যমে আপনার ভুল করার পসিবিলিটি কমাই দিতে পারে। এটা হচ্ছে একটা জিনিস। দ্বিতীয় হইতেছে এন্টারপ্রেনারশিপ জার্নিটা তো খুব স্মুথ কিছু না, যেখানে কিনা প্রচুর আপস অ্যান্ড ডাউনস আছে, এবং often time you don't have anyone to talk to, হ্যাঁ, because it's a very lonely journey। এবং অনেক সময় নিজের ব্যবসাটারে না, নিজের বাচ্চা তো, ওটা দোষ ত্রুটি ধরা পড়ে না চোখে। বাট একজন মেন্টর হয়তো আরেকটা ভিউ থেকে দেখে ক্যান আস্ক কোয়েশ্চেন এন্ড সি যাচ্ছে এটা কি এইভাবে করাটা ঠিক হবে, একটু নাচ করা, এই করা, প্রশ্ন করা, গুড কোয়েশ্চেন। একটা ভালো মেন্টর অ্যাকচুয়ালি অলসো ক্যান আস্ক গুড কোয়েশ্চেন টু দ্য ফাউন্ডার্স, হ্যাঁ, এবং তারপরে বলা যায় তাহলে হয়তো এইভাবে লেটস ট্রাই, রাইট? সো আ মেন্টর ক্যান হেল্প দিস ওয়েজ আর কি।
কিন্তু ওই যে ফাউন্ডার তার ভেতরে আবার মেইন মাল মশলা থাকতে হবে, কারণ না হলে আমি যত বড়ই অভিজ্ঞ মেন্টর ব্যবসায়ী যাই হই না কেন, আমি তো ওরে রেগুলারলি ভালো ব্যবসা করবে এটা হবে না। মানে ধরেন যে ক্রিকেটের মানে কোচ, ব্যবসা তো অনেক জটিল জিনিস, স্পোর্টস তো অনেক সহজ জিনিস, ক্রিকেট ইজ এ সিম্পল জিনিস। আপনি ব্যাটিং করতে পারেন বা পারেন না। একটা ভালো কোচ কি আপনার ভেতরে যদি কোনো ট্যালেন্ট না থাকে, হাঙ্গার না থাকে, হার্ডওয়ার্ক করার মতো যদি ইন্টেনশন না থাকে, পৃথিবীর সেরা কোচকে এসে আপনার ভালো ব্যাটসম্যান বানায় ফেলাবে? বানাবে না। তার মানে আপনি ভালো মেন্টরড হবেন কিনা সেটাও আপনি মানে এটা নিতে পারবেন কিনা এইটাও আপনার কিন্তু ইম্পর্টেন্ট দেখাটা। ওই কোয়ালিটিটা থাকতে হবে, ওই কোয়ালিটিটা থাকতে হবে। সো ইটস বোথ ওয়ে থিং। সো আ গুড মেন্টর alone can't help a founder unless the founder has the right kind of ingredients to be successful. সো এখানে ভাইয়া যদি একটু সংজ্ঞাটা আমরা আগে ডিসাইড করি, মেন্টরের সংজ্ঞাটা। মেন্টর কি সবসময় একটা ফিজিক্যাল পার্সন হইতে হবে, নাকি ধরেন আমি জ্যাক মা আমার মেন্টর, বা ধরেন লেটস গিভ অ্যান এক্সাম্পল যে জ্যাক মা, বা ধরেন কোন একটা কোর্স বা কোন একটা লোকের কথা ভালো লাগে অনলাইন, যার সাথে হয়তো আমি ফিজিক্যালি কখনো মিট করি নাই বা মিট হওয়ার সম্ভাবনা নাই, এরকম কি লোক মেন্টর হওয়া পসিবল, নাকি সবসময় একদম 1-to-1 টাচে থাকতে হবে বা ফিজিক্যালি মিট করতে হবে এরকম? না মানে so let's say I follow a lot of principles of Elon Musk, right? A lot of principles of Steve Jobs, two of my favorite entrepreneurs. যেহেতু আমার কাজগুলা প্রায় সবগুলো হচ্ছে সোশ্যাল ইম্প্যাক্ট ড্রিভেন কাজ, and আবেদ ভাই ইজ, আমি কনসিডার করি হিম অ্যাজ মাই টিচার রিগার্ডিং দ্য সোশ্যাল এন্টারপ্রেনারশিপ. Did I spend a lot of time with them? No. Exactly. এইটাই আমি বলতে চাচ্ছিলাম। So I have taken inspiration from their life, from their work, because I have read, I have heard about their work extensively, right? Now that those people can be my inspiration. Now আমার কেসে, আমার পার্টিকুলার বিজনেস কেসে কিন্তু আমার তাদের সাথে কথা বলার সুযোগ নাই। তাহলে ইফ আই হ্যাভ সামওয়ান যার সাথে আমি মাঝে মাঝে ফিজিক্যালি যে কথা বলতে পারি বা ওই যে ফোনে বা অনলাইনে কথা বলতে পারি, দ্যাট ইজ অলওয়েজ গুড. সো ইয়া, আই থিঙ্ক a mentor should be present physically অথবা like digitally with whom I can talk and take some suggestion by, আমি মনে করি। সো এখানে যেটা পয়েন্ট আসলো যে মানে একজন লোকের একাধিক মেন্টর থাকতে পারে। হ্যাঁ। সো এরকম একটা কথা কিন্তু আমরা মার্কেটে দেখি যে ওয়ান ম্যান ওয়ান প্রোডাক্ট ওয়ান মেন্টর। সো এটা আপনি এইটা তো কন্ট্রাডিক্ট করে। যেমন হইতেছে আমরা একটা লোক তো সব সাবজেক্টে ভালো টিচার হইতে পারে না, বাংলা ইংলিশ অঙ্ক কখনোই সম্ভব না এটা। সো যেমন হইতেছে যে আমরা লাইট অফ ভেঞ্চার্স আমরা যে কাজটা করছি, যে আমরা কিন্তু ওইখানে প্রত্যেকটা সেক্টরের আলাদা আলাদা যারা ভালো ফাউন্ডার্স, রাইট, লাইক ফর এক্সাম্পল এডুকেশনের জন্য আমরা আয়মান, শাহির ভাই ফ্রম 10 Minute School and শিখো, সো দে আর দ্য মেন্টর, রাইট? কারণ হয়তো এডুকেশন স্পেসিফিক কেউ যদি আসে বিজনেস নিয়ে, দে ক্যান হেল্প বেটার, রাইট? সো মঞ্জুর ভাই হচ্ছে লাইক ফর আইটির সাইড থেকে, কারণ হি হ্যাজ বিন ডুইং ইট ফর লাইক 35 years ডাটা সফটওয়্যার। So now আমি হচ্ছে in-house like kind of mentor. I can help them regarding brand, business model, pricing, niche selection, এইসব জায়গাতে। কিন্তু I am not an expert on agro, right? You are. I am not an expert on, let's say, IT, SaaS product, but some people are. So আমার কাছে সবাই আসতেছে 20 ধরনের ব্যবসা নিয়ে, এবং সবাইকে আমি সমানভাবে তো তার, কারণ ইন্ডাস্ট্রি স্পেসিফিক তো আলাদা জিনিস। আর একটা জিনিস আছে, সেটা হইতেছে যে ধরেন যে কেউ একজন আর্লি স্টেজ মাত্র ব্যবসা শুরু করছে, আর কেউ একজন 10 বছর ধরে অলরেডি ব্যবসা করতেছে, মেন্টরশিপটা সেম না। তাকে কি এক ক্লাসে বসায় আমি ক্লাস নিতে পারবো? দুজনের রিকোয়ারমেন্ট কিন্তু ভিন্ন। সো এইটা, কারণ আমি দেখি যে মানে বেশ কিছু এরকম প্রোগ্রাম যেখানে হইতেছে যে কেউ মাত্র শুরু করতেছে বা কারোর ব্যবসাই নাই, আইডিয়া, মানে সেই ব্যবসা শুরু করতে চায়, আর কেউ একজন 20 বছর ধরে 10 বছর ধরে ব্যবসা করতেছে, তারা একই ধরনের প্রোগ্রামে 1000 জন স্টুডেন্ট, সবাই কি একই ফর্মুলা, একই বডি, সবাইরে প্যারাসিটামল খাওয়াচ্ছে, কারো কোষ্ঠকাঠিন্য, সেও প্যারাসিটামল। সো দ্যাটস এ প্রবলেম, মানে কারণ বিজনেস এক একটা স্টেজে এক এক ধরনের চাহিদা থাকে।
সো মেন্টরশিপটা আসলে 1-to-1 হওয়াটা খুবই ইম্পর্টেন্ট, 1-to-1 অথবা সিমিলার ফিল্ড গ্রুপ অফ পিপল যারা কিনা একটা সেম গ্রোথ স্টেজে আছে। যে আমাদের লাইট অফ ভেঞ্চার্সে কি হয়েছে, আমরা কিন্তু শুধুমাত্র ওই ধরনের ফাউন্ডারদেরকে সিলেক্ট করছি যারা অন্তত 2-3 বছর ধরে ব্যবসা করতেছে ফুল টাইম এটাতে, এবং মিনিমাম 50 থেকে 1 কোটি টাকার অ্যানুয়াল টার্ন ওভার আছে। এই ধরনের কিছু কিন্তু প্রি রিকুইজিট আছে, কারণ কি এরা সবাই তার মানে কি ক্লাস 5-এ উঠছে, মানে এরা ক্লাস 5-এ উঠছে সবাই, তাহলে ক্লাস 5-এর সিলেবাস ইয়াতে মোটামুটি সেম। আবার আরেকটু বড় হয়েছে তাহলে ক্লাস 12-এ গেছে, তাহলে ওদের একটু ডিফারেন্ট। আর ক্লাস 1-এর বা নার্সারি কেজি তো বাচ্চাদের তো সিলেবাস আলাদা। সো ওই গ্রুপের জন্য আর্লি স্টেজ বা আইডিয়া স্টেজ তাদের জন্য, যেমন আমরা আরেকটা করতেছি ইন্টারঅ্যাক্টিভ কেয়ারের সাথে, যেখানে হইতেছে আইডিয়া টু বিজনেস নামে একটা প্রোগ্রাম রান করতেছি। কাদের জন্য? যারা জাস্ট আইডিয়া স্টেজে অথবা জাস্ট মাত্র শুরু করতেছে এরকম ইয়ার জন্য। সো এই যে এদের জন্য কিন্তু আলাদা আলাদা ওয়েতে আমরা করতেছি। সো আই থিঙ্ক দ্যাট ইজ ইম্পর্টেন্ট যে সবাইকে সেম ফর্মুলায় কখনো শেখানো যাবে না আর কি, এবং একজন লোকের একাধিক মেন্টরও থাকতে পারে বা থাকা উচিত বলে আমি মনে করি। এটা অফলাইন অনলাইন বোথ সাইডে থাকা উচিত, থাকতে হবে আর কি। দ্যাট হেল্পস ইউ a lot. A bright idea is only helpful when paired with significant research, analysis, and consultation. Don't just dream it, research it. Let us turn your ideas into informed action. So, এইটার তো একটা ডার্ক সাইডও আমরা দেখছি ইদানিং। আমি আপনাকে একটা স্ক্রিনশট ফরওয়ার্ড করেছি, যে আমার মনে হয় না ও ক্লাস 12 পার করেছে ওই ছেলে দুইটা। আমি ওদের সাহস আমি খুবই অ্যাপ্রিসিয়েট করি, এই বয়সে তারা মেন্টরশিপে নেমেছে। আমরা এইরকম অনেক কিন্তু ফেক গুরু, এটা নিয়ে অনেক কথাবার্তা হয়, মনস্টার মেন্টর। সো এই ধরনের অনেক স্ক্যাম কিন্তু আমরা দেখছি আমাদের আশেপাশেই। সো আপনি যদি একটু ভাই আমাদের হাইলাইট করেন যে আমরা ভালো মেন্টর চিনবো কিভাবে, বা এই যে মনস্টার মেন্টরদের কিভাবে চিনবো, ফেক গুরুদের কিভাবে চিনবো। আমি তো এটা নিয়ে একটু লিখছি, তো আমিও লিখি ভাই এটা নিয়ে, অনেক বকা খাই, গালাগালি খাইছি। মানে আমার ইয়াটা হইতেছে খুব সিম্পল। একটা হইতেছে যে আমি যদি বলি যে তুমি ব্যবসা করো না করো, যাই অবস্থায় আছে না কেন, তুমি এই কোর্সটা করো বা এই প্রোগ্রামটাতে জয়েন করো এবং তুমি কোটিপতি হয়ে যাবা। লাইক বিজনেস ইজ ভেরি ইজি। এটা খুব কি বলে, এরকম কয়েকটা প্রিন্সিপাল আছে, করে এই কোর্সটা করলেই হয়ে যাবে। এই কোর্সটা করে তুমি ব্যবসা বোঝোই না বা ব্যবসা শুরুই করো না, এরকম রেও আমি কোটি কোটি টাকা কামানো শিখাই দিব। তার মানে হচ্ছে, আপনি বুঝেন মাসলোর হায়ারার্কি আছে না, যেখানে আপনি হইতেছে যে বেসিক লেভেলে আছে, যে এখন চাকরি বাকরি করে না, ইনকাম করে না, যে হইতেছে ইনসিকিউরিটি স্টেজে, যে তরুণটা বা তরুণীটা মানে ইনকামই করতে পারতেছে না, এটার জন্য সে গালিগালাজ খাচ্ছে, মানুষের কথা শুনতেছে কারণ চাকরি পাইতেছে না, সেই লোকটার আমি বলতেছি সেলফ অ্যাকচুয়ালাইজেশনে নিয়ে যাবো আমি তোমার এই মাঝখানের কোনো লেয়ারের বাইরে দরকার নাই। তাহলে এই যে ইম্পসিবল কমিটমেন্ট এবং এই ড্রিমটা যে করতেছে তার কমিউনিকেশনে, তার ল্যাঙ্গুয়েজে, তাহলে বুঝতে হবে যে সে আসলে নট ডুইং, মানে প্রবাবলি সামওয়ান তার কাছ থেকে একটু দূরে থাকা ভালো আর কি। আচ্ছা, এটা একটা গেল। আর কি ফেক, এটা একটা ওয়ে, রাইট? আচ্ছা, দ্বিতীয় আরেকটা হইতেছে যে বলা হচ্ছে যে আমি তোমাদেরকে শিখাই দিব কিভাবে চায়না থেকে ফর এক্সাম্পল প্রোডাক্ট আনবা, প্রোডাক্ট আনবা এবং তারপরে বিক্রি করে কোটিপতি হয়ে যাবা। এইটা আমি 1000 মানুষকে শেখাবো। 1000 মানুষকে শেখাবো কিভাবে প্রোডাক্ট সিলেক্ট করতে হবে। এই 1000 মানুষই শিখবে যে এই প্রোডাক্টটি কিনতে হবে, তারপরে এই প্রোডাক্ট নিয়ে এসে 1000 মানুষই অনলাইনে বেচার চেষ্টা করবে। তাহলে কে জিতবে ফাইনালি? নো ওয়ান। এক্স্যাক্টলি। অথবা যে জিতবে তার অলরেডি একটা প্রি কন্ডিশন আছে, কি সে অলরেডি হয়তো খুব ভালো ডিজিটাল মার্কেটিং বোঝে, খুব ভালো টার্গেটিং বোঝে, আর এটা যে বোঝে সে ওই কোর্সে জয়েনই করে নাই, সে নিজের মতো করে সিলেক্ট করে। আচ্ছা, এখন ফাইনালি এই ধরনের, সো এটা হচ্ছে প্যারাসিটামল মডেল। সবার জ্বর আসছে, মানে কি সবাই ইনকাম করতে চায়, তাহলে সবাইকে বলা হচ্ছে চায়না থেকে মাল কিনো আর অনলাইনে বেচো, কোটিপতি হয়ে যাও। আচ্ছা, ফাইনালি কে জিতছে এটাতে? ধরেন যে 1000, 2000, 5000 কোর্স করতেছে, কে জিতছে? একজন হচ্ছে মেন্টর নিজে, আর দ্বিতীয় হইতেছে এই যে সবাই যে আপনি যে 5000 টাকা দিয়ে চায়না প্রোডাক্টের ব্যবসা শুরু করবেন, আপনি তো চায়না থেকে ডাইরেক্ট আনতে পারবেন না, তাহলে কার কাছে আনবেন?
একটা ইম্পোর্টার আছে, সেই ওদের- ইম্পোর্টারটা ওই- হচ্ছে ওদেরই একজন ওদেরই ইম্পোর্টার, একজন যারা বলছে যে এইখানে গেলে আপনি সব প্রোডাক্ট পাবেন। তার মানে হইতেছে ওই ইম্পোর্টারের ইয়া বাড়ানো হচ্ছে, কাস্টমার বাড়ানো হচ্ছে। Exactly. সো তারপরে আরো ডিজিটাল সার্ভিস আপনি জানেন না, আপনি যখন গৃহিণী কোত্থেকে নেবেন, আচ্ছা আমার digital আমাদের agency অমুক আছে, এজেন্সি আছে, আমার ওয়েবসাইট বানা অমুক আছে, তারপর এবং প্রোডাক্ট ফটোগ্রাফি করবেন এখানে Exactly. আছে, So এটা আমি সব হচ্ছে- দিয়ে দেবো আপনাকে। এটা আবার ওরা সেল করে, আপনার কোনো টেনশন করতে হবে না, আমরা ওয়ান স্টপ সলিউশন। রাইট। হ্যাঁ সো এইটা হইতেছে প্রোডাক্টের ক্ষেত্রে। সার্ভিসেও সিমিলার। আমি কিছুদিন আগে দেখছিলাম কি যে সবাইকে বলতেছে কি ঘরে ঘরে ডিজিটাল এজেন্সি গড়ে তুললো। মানে হইতেছে আমি একটি ডিজিটাল ফান্ড, ল্যাপটপই নাই, আমার ল্যাপটপও চালাইতে পারি না, আমারে মানে সে ডিজিটাল এজেন্সি কেমনে বানায়া ফালায়া বাইরে থেকে ক্লায়েন্ট ধরে ফেলবো আমি, এইটা শিখাই দিবে এবং আমি এই কোর্স করার পরে 2-3 লাখ টাকা মাসে কামাবো। নাও এনিওয়ান লিংকটা দিয়েন, এনিওয়ান উইথ দ্য রাইট করতে চাই। মাইন্ডসেট, মানে একটু কমন সেন্স খাটাইলেই তো এইটা বোঝা যায় যে কি কমিটমেন্টটা হচ্ছে। Right. নাও আ গুড মেন্টর, আ গুড গুরু কখনো রেজাল্ট কমিট করবে না, এটাই সম্ভব ভাইয়া। রাইট। সে বলবে যে আমি তোমাকে এই জিনিসটা শেখাবো, খুব ভালো করে শেখাবো, তুমি কতটুকু নিতে পারবে আর কতটুকু তারপরে তোমার লাইফে কাজে লাগাইতে পারবে ভাই, এটা তোমার উপরে, কিন্তু আমার শেখানোতে কোনো গলত থাকবে না। সো আমি সাধারণত যা মনে করি যে যারা বিজনেস শিখতে চায় বা মানে লাইক এক হইতেছে মানে এন্টারপ্রেনারশিপ মানে শেখানোটা ভেরি টাফ, এটার ভেতরে আগে নিজের কিছু থাকা লাগে। বাট হোয়াট ইউ শুড লুক অ্যাট রেড ফ্ল্যাগ একটা হইতেছে যে ভাই লুক ফর যে এই যে যিনি গুরু বা যিনি শেখাচ্ছেন উনার ক্রেডেন্সিয়ালটা কি, উনি নিজে আগে কয়টা বিজনেস বিল্ড করছে আগে। উনি যদি ক্লেম করে যে আমি এই বিজনেস বিল্ড করছি, আপনি ওই বিজনেসগুলো একটু খোঁজ নেন। কারণ আজকাল মানুষজন স্মার্ট হয়ে গেছে, তারা কি করতেছে, তারা কয়েকটা লোগো টোগো বানায় বসাই দিয়ে বলতেছে আমি এগুলা এত বড় বড় ব্যবসা বিল্ড করছি। হ্যাঁ, সো আসলে একটু খোঁজ নেন ওই ব্যবসাগুলো আসলে বিল্ড হয়েছে কিনা, ওই ব্যবসাগুলো রেভিনিউ কত বা কি করতেছে। হ্যাঁ, ওই ব্যবসাগুলো আসলে ব্যবসা করতেছে কিনা এটা আপনি তো ভাই 2টা জায়গায় ফেসবুকে একটু সার্চ দিলেই, লিঙ্কডইনে একটু সার্চ দিলেই পাওয়া যান। এবং সাধারণত অনেক গুরুদের লিঙ্কডইন অ্যাকাউন্ট নাই, এটা আপনি একটা প্যারামিটার, এটা আমি বলছিলাম যে ভাই লিঙ্কডইনে যায় খোঁজো তারে যে সে আসলে কি। হ্যাঁ, আর যারা বিশেষ করে ডিজিটাল প্রোডাক্ট বিক্রি করতেছে, মানে ডিজিটালি যে বলতেছে ডিজিটাল জিনিস শেখাচ্ছে, তারা সবাই কি বলতেছে, তাদের স্টোরিটা সেম। আমি একটা এজেন্সি আছে, আমি সেই এজেন্সিতে কোটি কোটি টাকা কামাই। হ্যাঁ, আমার পৃথিবীর বিভিন্ন জায়গার ক্লায়েন্ট, এবং আমি এখন তোমাদেরকে শেখাবো। এটা কতদিন হয়েছে এজেন্সি চালাইতেছে? 2 বছর। আচ্ছা ভাই, কেডা তোর ক্লায়েন্ট? একটু নামটা জিজ্ঞেস করে যে পৃথিবীতে যদি এত ক্লায়েন্ট থাকে তারপর লিস্ট, মানে গিভ মি দ্য লিস্ট অফ দ্য ক্লায়েন্টস। মানে এই ধরনের কিছু প্রশ্ন করলে ইউ উইল সি যে দ্য ক্রেডেনশিয়াল তারা যেটা বলতেছে এটা আসলেই ট্রু কিনা। ওদের তো একটা ভাইয়া বড় স্ট্রেংথ আছে যে ওরা তো বড় ব্যবসায়ী ভাইয়া, নাইলে এই যে এতগুলো লোককে ক্যাপচার করা, এটা তো একটা বিশাল একটা ক্যাপাসিটির বিষয়। না ফেক প্রমিস দিয়ে এই যে এইভাবে হাজার হাজার লোক নিয়ে আসতেছে, এটাও তো একটা না কারণ বড় ব্যবসা। কারণ হচ্ছে কি দেখেন, আমাদের দেশের মানুষ সব শর্টকাট চায়, এক্স্যাক্টলি, এবং আমাদের দেশের মানুষ অলস এবং লোভী, এই দুইটা। আর সাথে হইতেছে চাকরি বাকরি নাই, হ্যাঁ, একটা কিছু কইরা খাওয়ার উপায় নাই। হিয়ার কামস গুরু যে বলতেছে তোমার কোনো স্কিল দরকার নাই, আমি করে দেবো সব, তোমার কোনো মানে হার্ড ওয়ার্ক করার দরকার নাই। হ্যাঁ, তোমার কিচ্ছু দরকার নাই, খালি এইটা করো আমার কোর্সটা, তুমি কোটিপতি হয়ে যাবা, তোমার লাইফ সেটেল। এই প্রমিসটা যখন এরকম একজন ইয়তকে করতেছে যে কিনা গত 6 মাস ধরে খুব স্ট্রাগলের ভিতর দিয়ে যাচ্ছে, তাকে গালিগালাজ করছে, তাকে করতেছে না, তো সে হঠাৎ করে মনে হয় যে আচ্ছা ঠিক আছে, এবং সে তার সেন্স হারায় ফেলায়, লাইট অফ হোপ জাজ করার মানে সেন্স হারায় ফেলায়। এবং সে হয়তো বল স্যার এটা তো ফ্রি, সমস্যা নেই, আমি ফ্রি ঢুকি, আমি পেইড করব না। সো এই যে ফ্রিতে সে ঢুকলো একটা কোর্স করার জন্য বা একটা একদিনের ওয়েবিনার করার জন্য, এইখানে তাকে এমন ব্রেইন ওয়াশ করা হচ্ছে, এবং তারপরে বিভিন্ন ধরনের উদাহরণ এক্সাম্পল দিচ্ছে, দিয়ে ওর মাথা আরো আওলায় যাচ্ছে। অ্যান্ড দেন ফাইনালি সে হয়তো 20,000 টাকা 5 লাখ টাকা ধার করে এনে জমি বিক্রি করে এনে, আই হ্যাভ হার্ড দোজ কেসেস। আমি কেন লেখা মানে লিখতেছি এটা এই কারণে লেখা শুরু করছি। একটা কোর্সের ভাই দাম, আপনি একটা এমবিএ ডিগ্রি বাংলাদেশে করতে 5 লাখ টাকাও লাগে না, একটা কোর্স নাকি 3 লাখ টাকা 5 লাখ টাকা করে একটা কোর্সের ফি। এক্স্যাক্টলি রাইট, লাইক সো আমার আসলে আমার যে খুব এদের বিরুদ্ধে আছে তা না, বাট আমার কথা হচ্ছে যে
deliver quality, and promise what is true. প্রমিস করো যে হ্যাঁ ইউ উইল লার্ন দিস, বাট এটা নিয়ে তুমি কি করবো ওইটা টোটালি ডিফারেন্ট জিনিস। ওকে, ইউ উইল গেট অ্যাক্সেস টু দিস কমিউনিটি, ফাইন, টেল দ্যাট, বাট ডোন্ট কমিট রেজাল্টস। 100 কোটি টাকার ব্যবসা করব, লাইফ সেটেল, এগুলা তো দিস ইজ লাইক প্লেয়িং গড। আল্লাহ মানে আমি আল্লাহর মতো ফিউচার প্রেডিক্ট করে ফেলাইতেছি আপনার, যে আমি আপনারে কোটিপতি বানাই দেবো। এটা কি ধরনের কথা এটা? সো ফেক গুরু চেনার মোটামুটি আমরা কিছু ওয়ে বললেন, হুইচ ইজ ভেরি ভ্যালিড, আমরা এটা খেয়াল রাখবো। বাট ট্রু যারা মেন্টরশিপ, এটাও তো ট্রু যে আসলে তাদের তো দেখা পাওয়া যায় না, বা তারা তো আসলে ব্যস্ত তাদের নিজের কাজ নিয়ে। সো এই লোকগুলাকে বা এই ধরনের মেন্টর আমরা কোথায় পাবো এবং তাদের কাছে আমরা কিভাবে অ্যাপ্রোচ করব, বা এই লোকগুলাকে চেনার উপায় কি, যে এই লোকের কাছে গেলে আমি শিখতে পারবো? কি জানি, এটা আমার মনে হয় ডিফিকাল্ট বলার। এই গ্যাপটার কারণে কিন্তু এই ফেক গুরুরা কিন্তু জায়গাটা পাচ্ছে। এবং এই যে ওয়ান অফ দ্য রিজন ওয়াই আই স্টার্টেড টু টিচ এন্টারপ্রেনারশিপ, বা এটা নিয়ে কথা বলতেছি, বা এখন এই যে বিভিন্ন প্রোগ্রাম করতেছি, ইজ বিকজ আমি দেখছি যে যেহেতু ওনারা আসতেছে না, লেটসে আইমান এসে যদি শেখাইতো বা একটা দুইটা সেশন নিত যে হাউ টু বিল্ড এ টেক কোম্পানি, তাহলে কেউ কি তার উপরে আইসা টেক্কা দিতে আসতো? শাহরুখ, হ্যাঁ, শাহরুখ যদি আইসা শেখাইতো যে ডিজিটাল এজেন্সি কিভাবে বিল্ড করতে হয়, তাহলে অন্য কেউ তো সাহস পাইতো না আইসা ডিজিটাল এজেন্সি। সো বাট হইতেছে যে সিন্স দে আর ভেরি বিজি বিল্ডিং দেয়ার ওন থিং, তারা আসলে, এবং এইটা নিয়ে আমি কিন্তু এই যে আমাদের ভেঞ্চার প্রোগ্রামে যতগুলো মেন্টর আছে সবাইকে আমি এই কথাটাই বলছি যে দেখো ভাই, ইউ হ্যাভ বিল্ড সামথিং সাকসেসফুল, নাও ইটস টাইম ফর ইউ টু গিভ ব্যাক সামথিং টু দ্য কমিউনিটি। আমি আমার অনেকগুলা কাজ অফলোড করে টিমদেরকে বুঝাই দিছি, এবং আমি বলছি যে নাও আই এম গোয়িং অ্যাবাউট টু সলভ দিস আনএমপ্লয়মেন্ট প্রবলেম, এবং ওইটার জন্য আমাকে এন্টারপ্রেনারশিপ শেখানো বা এন্টারপ্রেনারদেরকে হেল্প করার এই জায়গাটাতে ঢুকতে হবে। সো ইউ আর নট গোনা গেট মি আগে যেভাবে পাইতা, হ্যাঁ। সো আমি কিন্তু আমার টিমকে ওইভাবে প্রিপেয়ার করে কাজ বুঝাই দিয়ে তারপরে এই জায়গাটাতে আইসা ঢুকছি। সো এই কারণে আই কুড গিভ বেটার টাইম আর কি, মোর টাইম এইখানে। কিন্তু এই জায়গাটাতে ওই যে আমি আস্তে আস্তে অন্য যারা এই ধরনের সেজ বা গুরু, মানে গুরু হতে পারে বলে আমি বিশ্বাস করি যে এই সেক্টরটাতে উনি ভালো বোঝে, ওরকম কিন্তু আমি মানুষদেরকে রিচ আউট করতেছি এবং বলতেছি যে ইফ ইউ গাইজ ডোন্ট কাম ইন, তাহলে এই যে এরা আসবে এবং দে উইল মানে মার্কেটটা একদম নষ্ট করে ফেলবে। হ্যাঁ, সো আপনি ওইটা একটা ব্রিজ হিসেবে কাজ করছেন। একটু একটা অন্তত কাউন্টার ন্যারেটিভ তৈরি হোক। সোহাগ ভাই also came in, right? I am so happy যে সোহাগ ভাই from Daffodil, হ্যাঁ। সো সোহাগ ভাই যখন এই যে অন্যরকম থেকে অন্যরকম উদ্যোক্তা শুরু করছে, সো অ্যাবসলিউটলি নো ডাউট সোহাগ ভাইয়ের মতো এন্টারপ্রেনার বাংলাদেশে কয়টা আছে? সো when he is teaching, by everyone should go and join, right? So এই যে জিনিসগুলো, যে তার মানে কিছু ফাউন্ডাররা এখন, so true mentors are there, হ্যাঁ, এখন আমার আসলে চিন্তা হবে বা একটু খুঁজে নিতে হবে। আর প্লাস হচ্ছে যে হুইচ ইজ গুড নাও হ্যাপেনিং ইজ যে কিছু এরকম মানুষজনরা আগায় আসতেছে এবং দে আর স্টার্টিং দেয়ার ওন থিং। মানে যেমন আমাদের একটা প্রিন্সিপাল আছে যে লাইট অফ ভেঞ্চার্সে সব মেন্টর নিডস টু বি ফাউন্ডার দেমসেলভস। ফাউন্ডার ছাড়া কোনো মেন্টর হবে না, কারণ একজন ফাউন্ডারই শুধুমাত্র আরেকজন ফাউন্ডারে ওইভাবে মানে মেন্টরটা করতে পারে। মানে আমি অমুক জায়গার হেড অফ মার্কেটিং, অমুক কোম্পানিতে 20 বছর 30 বছর এই ইন্ডাস্ট্রিতে আসি, ওকে গুড, ইউ ক্যান বি এ গুড অ্যাডভাইজার, বাট প্রবাবলি নট এ গুড মেন্টর। কর্পোরেট টিচার হইতে পারো, এক্স্যাক্টলি, রাইট? সো আমরা আমাদের এইখানে কিন্তু যাদেরকে আনতেছি দে আর অলরেডি কাইন্ড অফ সাকসেসফুল ফাউন্ডার্স, বিজনেস বিল্ড করছে তারা। সো আই থিঙ্ক সো উই হ্যাভ টেকেন এ সার্টেন অ্যাপ্রোচ টু helping founders. Right. Is it the right approach? 100% right approach? Probably not. But it's a different approach than what is available now. So কেউ যদি ফাউন্ডাররা যদি মনে করে যে হ্যাঁ আমরা আসলে অন্য ভালো সাকসেসফুল ফাউন্ডারদের কাছ থেকে শিখতে চাই, then this is the approach you can take. You can go to successful good businessman in your sector and তাকে বলা যে তাকে রাজি করা টু বিকাম ইয়োর মেন্টর, ইউ হ্যাভ টু কনভিন্স। সো আই থিঙ্ক দ্যাটস দ্য ওয়ে আর কি টু গো অ্যান্ড সিক মেন্টরশিপ। বিজব্রো পডকাস্ট এটি একটি বিজনেস সেন্ট্রিক পডকাস্ট। আমরা আমাদের বিভিন্ন সেক্টরের ব্যবসায়ীদের আমরা এখানে এনে কেস স্টাডি করি এবং ওই ব্যবসার ডিপ ডাউন করি। আমাদের এই পডকাস্ট থেকে আরেকটা উদ্দেশ্য হচ্ছে যে ভালো ভালো উদ্যোগগুলোকে, ভালো ভালো বিজনেসগুলোকে আসলে মানুষের সাথে পরিচয় করিয়ে দেওয়া। আজকের পর্বে
আমরা আপনাদেরকে একটি চমৎকার এবং খুবই বিশ্বস্ত একটি ব্র্যান্ড ভিটালিক্স হোলসেলের সাথে পরিচয় করিয়ে দিব। ভিটালিক্স হোলসেল নামটা নতুন মনে হলেও এই বিজনেসটা কিন্তু অনেক পুরাতন। এটি পূর্বে খাঁটিমধু.com নামে পরিচিত ছিল। আমাদের প্রিয় আলামিন ভাই ছিলেন এটির ফাউন্ডার। তিনি শুধু মধু বিক্রির সাথে জড়িত ছিলেন না, তিনি কিন্তু দীর্ঘদিন ধরে নতুন যে উদ্যোক্তা তাদেরকে নিয়ে কাজ করছেন, তাদের মেন্টরিং করা, তাদের পরামর্শ দেওয়া, সর্বোপরি বিভিন্ন ধরনের প্রোডাক্ট চেনানোর বিষয়ে তিনি কাজ করে আসছেন। তিনি এই কাজ করতে যেয়ে দেখলেন যে নতুন উদ্যোক্তারা সবচেয়ে বেশি প্রবলেমে পড়ে, বিশেষ করে যারা নিরাপদ খাদ্যপণ্য নিয়ে কাজ করেন। তারা যে সমস্যাটায় পড়েন সেটি হচ্ছে প্রোডাক্ট সোর্সিং করতে যেয়ে। কারণ নিরাপদ খাদ্যপণ্য চেনাটা খুবই জরুরি। এটা কি ভেজালমুক্ত কিনা, খাঁটি কিনা, এটাতে কোনো সমস্যা আছে কিনা, এই জ্ঞানটা আসলে সবার থাকে না, বিশেষ করে নতুন উদ্যোক্তাদের। তাই আলামিন ভাই ভিটালিক্স হোলসেলের মাধ্যমে শুধু বিজনেস না, আসলে একটা সাপোর্টিভ মানসিকতা থেকে নতুনদের সাপোর্ট দেওয়ার জন্য তিনি এই যে নিরাপদ খাদ্যপণ্যের একটা হোলসেল কমিউনিটি ডেভেলপ করেছেন, যেখান থেকে তিনি শুধু মধুই নন, পিঙ্ক সল্ট, নারকেল তেল, চিয়া সিড এবং আরও অনেক যেই সব আমাদের নিরাপদ খাদ্যপণ্য বাজারে চলছে সেই পণ্যগুলো নিয়ে কাজ করছেন এবং খুবই রিজনেবল প্রাইসে বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট তিনি কিন্তু দিচ্ছেন। তাই নতুন যারা নিরাপদ খাদ্যপণ্য নিয়ে কাজ করছেন তারা ভিটালিক্স হোলসেলের কমিউনিটিতে যুক্ত হয়ে যেতে পারেন। তাদের কমিউনিটিতে যুক্ত হয়ে গেলে আপনি যে নিরাপদ এবং বিশুদ্ধ খাবারের একটি উৎকৃষ্ট পাইকারি সোর্স পেয়ে যাবেন তাই নয়, আপনি কিন্তু তাদের কন্টেন্টের মাধ্যমে জেনে যেতে পারবেন বিশুদ্ধ এবং ভেজালমুক্ত নিরাপদ খাদ্যপণ্য চেনার উপায়। ভিটালিক্স হোলসেলের জন্য শুভকামনা বিজব্রো পডকাস্টের পক্ষ থেকে। সো আলহামদুলিল্লাহ এরকম তো প্ল্যাটফর্ম হচ্ছে। আর আরেকটা আমি এটা বলি যে ধরেন বিজনেস তো ভাই গুরু ধরা বিদ্যা, এটা ওই আপনার আগেরকার মডেল পীর মুরিদ মডেলে যাইতে হবে। আপনি ভালো মেন্টর, যার কথা ভালো লাগে, যার বিজনেস ভালো লাগে বা যেই সেক্টরে আপনি বিজনেস করতে চান ওই সেক্টরে সাকসেসফুল লোক, ওর দাঁড়ে দাঁড়ে ঘুরতে হবে ভাইয়া, বা ওর সাথে চলতে হবে, ও কি করতেছে এটা দেখতে হবে। হ্যাঁ, সো এইভাবে করে মানে যাওয়া, এটা একটা খুব সহজ কোনো বিষয় না। কোর্স কিনলাম, অনলাইনে শিখলাম আর ব্যবসায়ী হয়ে গেলাম, বিষয়টা এমন না। এটা আসলে আপনি 2 বছর 3 বছর সময় দেন শেখার পিছনে। ভাই এত সিম্পল কথা, আপনারা 4 বছর বিজনেস বিবিএ কইরা আসছেন, বিবিএ কইরা ব্যবসার কিছু শিখছেন? কিছু না শিখছি বলতে ব্যবসা থিওরি শিখছেন? থিওরি শিখেছি, হ্যাঁ, যেটা আমার পরে কাজে লেগেছে। বিবিএ এর কয়টা পোলাপান সাকসেসফুল বিজনেসম্যান হইতেছে? আমার খুব কম, less than 1%। এক্স্যাক্টলি, রাইট। সো তাহলে বিজনেস যদি শেখানোই যাইতো এত সহজে, তাহলে 4 বছর ধরে আপনারা কেন শিখাইতে পারেন? তাহলে বিবিএ এর তো 90% পোলাপান সাকসেসফুল বিজনেসম্যান হওয়া উচিত ছিল বাইর হইয়া, রাইট? সো ইয়া, মানে এত সোজা না বিজনেস শেখানো, মানে আপনি একটা কোর্স করাবো আর বিজনেস শেখায় ফেলাবো। এক্স্যাক্টলি ভাইয়া, আমি রিসেন্ট আমিও কিছু টুকটাক ক্লাস নেওয়া, মেন্টরশিপ, ট্রেনিং গুলোর সাথে ইনভলভ। আমরা গরুর কোর্স করাই একটা অকেশনালি। আচ্ছা, হ্যাঁ, যে কিভাবে গরু লালন, গরুর খামার করার আগে আমাদের কোর্সটার নাম। ওইখানে আমরা বেসিক্যালি নেগেটিভ কথাবার্তাই বলি, নেগেটিভ দিকগুলো তুলে ধরি, যে আসলে এইখানে এই চ্যালেঞ্জগুলা। সেরকম টুকটাক কাজের সাথে আমি ইনভলভ। বাট রিসেন্টলি আমার খুব একটা ব্যাড এক্সপিরিয়েন্স হয়েছে। একটা আমি অনলাইন ইয়াতে একটা একাডেমিতে ক্লাস নিতে যেয়ে দেখলাম যে আসলে শিক্ষার্থীরা খুবই মানে রিল্যাক্টেন্ট, বা আসলে শেখার আগ্রহটা ওইভাবে পাচ্ছি না। এমনি তো অনলাইন ক্লাস, তার উপর প্রেজেন্স নাই কারো কোনো, আমি জাস্ট খালি বলে যেতেছি অন্ধকারে, হ্যাঁ, কারো রেসপন্স নাই তেমন। সো তখন মনে হলো যে আসলে আমরা তো থিওরি শেখাচ্ছি এবং এই জিনিসগুলো তো আসলে এই চ্যাট জিপিটি বা এইসব এআই দিয়ে এর চেয়ে অনেক বেটার জিনিস ডেলিভার করা সম্ভব। সো আমার তখন মনে হয়েছে যে আসলে ভাইয়া এইসব এই ছোট ছোট ওয়ার্কশপ, ট্রেনিং বা ইভেন এডুকেশনই একটা বড় কিন্তু হুমকির মুখে। সো এই যে মেন্টরশিপের কথা বলছেন বা এই যে ট্রেনিং ডেভেলপমেন্ট, এআইর চোখে আপনি এই সেক্টরটাকে কেমন দেখছেন? এটা ফিউচার কেমন দেখছেন ভাইয়া? মানে আমি মনে করি যে if someone wants to learn, they have everything now. They don't need to go to anyone. Right. To start a business, you don't need a mentor, right? And to build a business from zero to, let's say, 1 crore a year or 3-4 crore a year, probably you don't need a mentor. And then after a certain stage, the growth got stuck.
একটা জায়গায় আটকায় যায়, আর বড় হইতে পারতেছি না, হ্যাঁ আর বড় হইতে না, এখন তাহলে কি করব, কিভাবে জটটা ছুটাবো? প্রবাবলি দিস ইজ এ টাইম ওয়েন ইউ শুড গো অ্যান্ড টক টু সামওয়ান যে কিনা এর চেয়ে বড় একটা স্কেলে গেছে, অ্যান্ড আস্কিং দেম যে ভাই আমরা তো এই স্টেজে এসে আটকায় যে গেছি, আর বড় হইতে পারতেছি না, আমার কি নেওয়া মানে আমার এখন কি করা উচিত, রাইট? এই ধরনের একদম ভেরি স্পেসিফিক কেস টু কেস বেসিসে ChatGPT বা AI can't help you. So then you have to go and talk to someone who has done it before, who then that is এছাড়া সিরিয়াসলি বা এছাড়া অন্য খুব কম কেসে ইউ অ্যাকচুয়ালি নিড টু গো অ্যান্ড লার্ন ফ্রম সামওয়ান, অ্যান্ড মেন্টরস মানে তারা তো আসলে দে ডোন্ট টিচ ইউ সামথিং মানে নিউ, মানে তারা কিন্তু ওইভাবে নতুন কিছু যে শিখায় ফেলাবে যেটা শেখানো যাবে না এরকম না, ক্লাসরুমের মতো সব সময় খালি আপনারে থিওরি শিখাবে, ব্যাপারটা তো এরকম না, তা না। আপনাকে হয়তো অল্প একটু জায়গায় টিউনিং করবে, যেমন আশরাফুলের কোচ, হ্যাঁ আশরাফুলকে কি শেখাবে? ওকে তার ব্যাটিং শেখানোর কিছু নাই, রাইট। ও হয়তো একটা ওই যে ফুটওয়ার্ক হয়তো বলবে যে এই ডান পাটা আরেকটু 2 ইঞ্চি সামনে নেয়, ব্যাটটা 3 ইঞ্চি পিছনে নেয়, বিষয়টা এরকম। আপনার বিজনেস একটা জায়গায় আপনি আটকায় আছেন বা এই জায়গায় প্রবলেম হচ্ছে, ও মেন্টর তখন ওইটা দেখবে যে না এই জায়গাটায় প্রবলেম আছে ভাই, আপনি এইটা একটু এইভাবে না করে এইভাবে করেন। সো বেসিক্যালি মেন্টরের কাছে আসলে আমাদের চাওয়ার জায়গাটা এইটাই। এবং আরেকটা এই কোচের আলাপটাতে যেহেতু আসছে, এটা আরেকটা জিনিস যে এখন অনেকেই বলতে পারে যে তার মানে কি ভাই বলতেছেন যে ভালো ব্যবসায়ী যারা তারাই ভালো কোচ হবে বা মেন্টর হবে? নট নেসেসারি। কারণ আশরাফুলের যে কোচ, ওকে আশরাফুলের চেয়ে ভালো ব্যাটসম্যান ছিল না, বাট তাহলে সে কেন কোচ হয়েছে? সে এক হয়েছে, সে তার দেখার দৃষ্টিভঙ্গিটা আলাদা, সে সার্টেন অনেক মানুষের সাথে, অনেক প্লেয়ারের সাথে সে আরো 500 প্লেয়ার সে তার হাত দিয়ে করে আসছে, হ্যাঁ। সো হি হ্যাজ সিন সো মেনি প্যাটার্নস অলরেডি, সে দেখে ধরতে পারে রোগটা কোথায়। সো ফর এক্সাম্পল আমি তো এখন মানুষজন দেখতেছে যে আমি একটু ভোকাল হয়েছি অ্যাবাউট মেন্টরশিপ বা এটা করতেছে, আমি কিন্তু 19 থেকেই মোটামুটিভাবে ইন্টারনালি মানে আমার কাছে আসতো, আমরা কথাবার্তা বলতাম, বিভিন্ন এরকম মেন্টরিং বা লাইক বিভিন্ন উদ্যোক্তাদের টুকটাক সাপোর্ট দেওয়া এগুলো করে আসছি। সো আই হ্যাভ লাইক সোফার আই থিঙ্ক 300-র মতো এরকম এন্টারপ্রেনার আমার কাছে এসে ব্যক্তিগতভাবে কোনো না কোনো সাপোর্ট, কোনো না কোনো পরামর্শ নিয়ে গেছে। সো সিন্স ফর দ্য লাস্ট 6-7 years আই হ্যাভ সিন সো মেনি প্যাটার্নস। তো এখন আমি মোটামুটিভাবে একটা ছেলে বা একটা মেয়ে এসে যদি বলে যে ভাই আমি ধরতে পারি প্যাটার্নটা কি, ঘটনা কোথায়, ঘটনাটা কি হইতে পারে কি, এখন এইটা 5 বছর আগে পারতাম না, কারণ তখন জাস্ট স্টার্টিং আউট, টকিং টু লাইক নিজের কাজের বাইরে আরো 10 জন ফাউন্ডারের সাথে কথা বলতেছি, মিশতেছি, তাদের সাথে ইয়া দিচ্ছি। সো উইথ টাইম ইট উইল গেট বেটার, you will become a better mentor আর কি, also because you have seen so many patterns. Investment অনেকটা সেম কথা আর কি, যে once you start to invest into certain companies and you start to see certain patterns, and since you have talked to so many founders, you have understood the inner problem গুলো or opportunity গুলো in different sectors. সো আমি যেহেতু অনেক ফাউন্ডারের সাথে কথা বলছি, করছি, আমি বেশ অনেকগুলো সেক্টর সম্পর্কে একটু জানি। সো যখন এখন আমি ইনভেস্ট করা শুরু করছি, বিকজ আই নো যে ওকে দিস বিজনেসে এই অপরচুনিটি আছে, ফ্যাশনে এরকম মার্কআপ হয়, এই হয় ওই হয়, রাইট? লাইক সো ইট বিকাম অলসো ইজি ফর মি টু লাইক কাইন্ড অফ ইনভেস্ট অলসো। সো দিস ইজ এ গেম অফ লার্নিং অলসো ফর দ্য মেন্টরস। সো এটা মানে এআই এর পার্সপেক্টিভ থেকে আসলে মানে ট্রেনিং ডেভেলপমেন্টটাকে আপনি ওইভাবে থ্রেটেনিং মনে করছেন না, যে এটা আসলে স্পেশালি বিজনেস মেন্টরশিপটা, এটা যেহেতু 1-to-1 প্রয়োজন, আমরা হয়তো বেসিক নলেজ গুলা শিখতে পারি এআই দিয়ে। সো ভাইয়া আমরা তো অনেক আলাপ করলাম, মোটামুটি একটা গাইডলাইন পেয়েছি। আপনার ভাইয়া ফিউচার প্ল্যানও মোটামুটি উঠে আসছে। এখন যদি একটা ক্লোজিং র্যাপ আপ যদি আমরা করি, যে আমাদের ইয়াং যারা বিজনেসে আসতে চায়, সো তাদের ব্যাপারে যদি আপনি লাস্ট কিছু যদি বলেন, লাস্ট কোনো নোট, পরামর্শ। আমার কাছে মনে হয় যে বাংলাদেশ ইজ এ ল্যান্ড অফ অপরচুনিটি, বিকজ উই হ্যাভ সো মেনি প্রবলেমস টু সলভ, এবং it's a growing economy, right? So which means people are having more money, disposable income, এবং হইতেছে there is opportunity to build brands. You pick up any sector and you will see that we don't have much brands, we don't have much niches, yeah. So there is a huge opportunity to build brands.
There is a huge opportunity to export a lot of different stuff abroad. Fundamentally, you have to solve a problem, or you have to create so much value that people switch from the current one to yours. So I think the product development or the solution development, people should spend 90% of their time building the best product or service. Instead of spending a lot of time on idea, idea is nothing, execution is the key. And anyone, I don't care what kind of business you are building or we want to build, salesmanship, ability to sell is a must. Right. And finally যেটা thought processটা হবে সেটা হইতেছে যে try to get into a business that you have passion and also have some skill in that particular sector, right? So for example, for me, all the brands and all the business I am involved with, even the kind of businesses that I mentor or invest in, have like few commonality. একটা হইতেছে the sectors that I'm passionate about, the sectors that I know about, have some skill, and the sectors that I see is solving a problem where people are ready to pay for that আর কি. So these are this triangle আর কি, হ্যাঁ, যে Venn diagram এর মতো, what I love, what I'm good at, and what problem I'm solving. So I have built all the businesses যেখানে common একটাই আছে, that is the sweet spot. Right. If you can hit that, you will be one of the most like happy person on earth. Exactly. কারণ তখন আর কোনো কাজকেই এই যে কাজগুলো এগুলো কাজও মনে হবে না, প্যারাও মনে হবে না, এবং when difficult time comes in, since you're so passionate about this, you'll never let it go. Right. কোভিড যদি কোনো কিছু শিখায় থাকে আমাদেরকে, সেটা শিখাইছে এই যে অনেক মানুষ শত কোটি টাকা উঠায়াও, হাজার কানেকশন থাকা সত্ত্বেও ওই ব্যবসা বন্ধ করে দিছে বা ফেল মারছে, সিম্পলি বিকজ তার ওই জায়গাটার প্রতি প্যাশন ছিল না। বাট আমাদের মতো যারা প্যাশন ছিল, কোনো ফান্ডিং ওঠায় না, কিচ্ছু না, এমন কোনো জিনিস করতেছে না যেটা অ্যাবসোলুট নেসেসারি প্রোডাক্ট অর সার্ভিস, স্টিল কুড সার্ভাইভ বিকজ অফ টু থিংস। একটা হচ্ছে আই হ্যাভ প্যাশন অ্যান্ড আই হ্যাভ গ্রিট, কচ্ছপের মতো কামড় দেওয়া পইরা থাকার মতো জেদ, যেটা আমি দেখে ছাড়বো শেষ। এই দুইটা জিনিস থাকলে একজন উদ্যোক্তা সফল হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। দ্যাটস ইট। আরেকটা আমি আপনার অলরেডি আসছে, আমি আমার টিমমেটদের এটা বলি বা নিজেকেও ইন্সপায়ার করি এটা দিয়ে, যে বিইং আ এন্টারপ্রেনার উই হ্যাভ টু বি আ ট্রাবল শুটার বা ট্রাবল শুটিং মাইন্ডসেটটা থাকতে হবে। কারণ আপনি যেটা বারবার বলছেন যে ভাই প্রবলেম সলভ করা, ইচ অ্যান্ড এভরি বিজনেসম্যান ইজ সলভিং প্রবলেম, যে কেউ এভরিডে এক্স্যাক্টলি। সো সেটা মুদির দোকান হোক বা আপনি খুবই কাটিং এজ টেকনোলজির আইটি কোম্পানি হোক, সবাই কিন্তু আসলে আমরা প্রবলেম সলভ করি। সো প্রবলেম সলভ করা মানে কি, আরেকজনের জন্য যেটা প্যারা বা যদি বলি যে সমস্যা, ওইটা কিন্তু আমি সলভ করার দায়িত্ব ঘাড়ি নিয়েছি এবং এইটার ইন এক্সচেঞ্জ মানুষ আমাকে টাকা দিচ্ছে। সো আমি যদি এখন এইটাকে এই প্রবলেমটাকে প্রবলেম মনে করি, এই প্রবলেম সলভ করাটাকে প্যারা মনে করি, তাহলে আসলে বিজনেস ইজ নট এক্স্যাক্টলি। যেমন আমি আমার ওই টিমমেটরা অনেক সময় বিরক্ত হয়, ভাই এটা প্যারা, এই আমি বলবো আরে ভাই প্যারার জন্যই তো তোমাকে টাকা দিচ্ছে মানুষ। আমরা ঈদের সময় কসাই সার্ভিস দেই, তো এটা তো বিশাল একটা হেক্টিক কাজ ভাই। একটা গরুর কসাই মেনটেন করতেই কত ঝামেলা। আমরা 32টা-30টা গরু আমরা একদিনে উইদিন 5 PM আমরা এটা শেষ করি। তার আগে ধরেন আরো টনস অফ ওয়ার্কস, কোন গরু কার কখন কোথায় স্লটারিং হবে, সো এটা বিশাল একটা পেইন যায়। সো আমি টিমকে ইন্সপায়ার করি যে ভাই এই পেইনটার জন্যই তো মানুষ তোমাকে টাকা দিচ্ছে, এই পেইনটা নেওয়ার জন্যই। সো আসলে ট্রাবল শুটিং মানসিকতাটা বা অন্যের এই যে প্রবলেম সলভ করা বা অন্যের পাশে দাঁড়ানো, অন্যের বিপদ আপদে এমপ্যাথিক হওয়া, বা আরেকটা আছে যে কাস্টমারের শু পড়া। আমরা বিজনেস এক্স্যাক্টলি, মানে বিজনেসে অনেকে আইডিয়া খুঁজে পায় না যে ভাই আমি কি বিজনেস করবো। আপনাকে আসলে কাস্টমারের শু পড়তে হবে বা আপনাকে নিজেই কাস্টমার হতে হবে যে আমি এই কাজ করতে যে কি প্রবলেমে পড়ছি, তাহলে দেখবেন যে আপনি
আপনি আইডিয়া পাচ্ছেন ওইখান থেকে, go and বা ওইখান solve থেকে, that. বা আপনি যদি এক্সিস্টিং বিজনেসেও হয়, আমি শেষ করবো আমার একটা এক্সাম্পল দিয়ে। ধরেন আমরা যখন ভাইয়া গরুর মাংস সেল করা শুরু করি, তো আমরা তো অনলাইনে বেচতাম, এখনো বেচি আমরা। সো দেখা যেত মানুষ 5 কেজি ডেলিভারি চার্জ, একটা বড় একটা টাকা ডেলিভারি চার্জ দিতে হয়। 1 কেজি নিলেও ধরেন 100 টাকা, 5 কেজি নিলেও 100 টাকা। আচ্ছা, সো পিপল প্রেফার যে 5 কেজি 5 দেন। কেজি, হ্যাঁ, সো যেটা চিন্তা করে দেখলাম যে 5 কেজি মাংস, আমি আমার কথা চিন্তা করলাম যে আমার বাসা আমি 5 কেজি মাংস নিলাম, আমি তো নিয়ে ওইটা আমি একদিনেই খেয়ে ফেলি না, মানে ইউজুয়ালি গেস্ট বা অন্য কিছু না আসলে আমি কি করি যে ওইখান থেকে 5 কেজি থেকে 1 কেজি মাংস নিলাম, নিয়ে রান্না করে বাকিটা ফ্রিজে রেখে দিই, আবার হয়তো ওইখান থেকে বের করি। সো দেখা যায় যে আমরা যখন বাজার থেকে কিনে আনি 5 কেজি মাংস, আমাকে একটা পোটলার মধ্যে দিয়ে দেয়, আমার ওইটা আবার বাসায় যে ভাগ করতে হয় 1 কেজি করে বা আধা কেজি করে প্যাকেট করে রাখতে হয়। সো আমরা যখন মাংস সেল করা শুরু করলাম, তখন আমরা করলাম কি, সবাইকে 1 কেজির করে প্যাকেট দিতাম, সেটা সে 5 কেজি নেক বা 10 কেজি নেক বা 3 কেজি নেক। সো এইটা পিপল অ্যাপ্রিসিয়েটেড আ লট, যে ভাই এটা খুব ভালো হয়েছে, ভালো লাগছে ব্যাপারটা, আইডিয়াটা। হ্যাঁ, ওই যে আমি আমার কাস্টমারের আমরা আকিকা সার্ভিসটা কিন্তু এই কারণে শুরু করছি যে আমার ভাগ্নি যখন হইলো ঢাকা শহরে, তো আমি ওর আকিকা দিতে যে দেখলাম যে বিশাল একটা প্যারা। তখন তো গরু ছাগল এগুলো চিনি না, এই গাবতলি গেলাম, ওইখান থেকে খাসি কিনলাম, নিয়ে আসলাম, আনার পর হুজুর নাই, হ্যাঁ, ছুরি চাপাতি নাই, তারপরে কষাই, একটা ছাগলের জন্য কষাই আনা ইজ ভেরি টাফ বা এক্সপেন্সিভ। তখন করলাম কি, আমি নিজেই, আমার একটা ওই বাসায় হেল্পিং হ্যান্ড ছিল, ওর সাথে নিয়ে মাংস থেতলে গেল। সো বুঝলাম যে এটা একটা প্রবলেম। যখন আমি অ্যাগ্রো বিজনেস আসলাম, যে না আমার এই প্রবলেমটা সলভ করতে হবে। প্লাস ঢাকা শহরে দেখা যায় যে ম্যাক্সিমাম তো এখন সিজারিয়ান বেবি, 7 দিনের দিন ওই হাসপাতালেই দৌড়াদৌড়ি, ক্লিনিকে দৌড়াদৌড়ি, দেখা যায় 7 দিনের দিন আমরা আকিকাটা দিতে পারছি না। সো এইখান থেকে আসলে আইডিয়া গুলো আসছে ভাই, এইরকম না যে ভেরি ইন্টারেস্টিং, হ্যাঁ, ভেরি ইন্টারেস্টিং ওয়ে অফ ফাইন্ডিং। আমি আমার নিজেকে করছি, আমি অ্যাজ এ কাস্টমার সাথে, এবং এখনো প্রতিনিয়ত আমি যে প্রবলেম গুলো ফেস করি ওইটা আমরা সলভ করার ট্রাই করি। এন্ড মানে ইন্টারেস্টিং, আমরা শেষের দিকে চলে আসছি, বাট মানে বাট এইটা একটা জিনিস। তো লাইক ঢাকা শহরে I can fairly statistically I can find out যে প্রতিদিন কত বাচ্চা হচ্ছে, and তাহলে প্রতিদিন আসলে, এবং আপনি যদি প্রতি 7 দিন পরে তো এটা, হ্যাঁ, এবং আপনি যদি ইকোনমিক ব্র্যাকেট ধরেন, যে তাহলে আমরা কিন্তু পার্টনারিং করতে পারি, হ্যাঁ, মানে যে বাচ্চাদের দিয়ে, হ্যাঁ, রাইট, মানে বিকজ আই নো কখন বাচ্চা হচ্ছে, রাইট, হ্যাঁ। সো তাহলে আকিকা সার্ভিস তার কখন লাগবে, আই ক্যান প্রেডিক্ট, রাইট। ইন্টারেস্টিং, হ্যাঁ, লেটস টক অ্যাবাউট ইট। যে এখন ঢাকা শহরে মোটামুটি প্রতিদিন বাচ্চা হচ্ছে, এবং 7ম দিনে তার আকিকা সার্ভিসটা লাগবে। সো ইটস এ ম্যাসিভ মার্কেট, এবং আলহামদুলিল্লাহ আমরা রেসপন্স ইজ ভেরি গুড। আমরা গোট ফার্মটা এই জন্যই দিয়েছি, আমরা রেসপন্স খুব ভালো, এবং আমরা হাসপাতালগুলোতেও প্রমোশন করার চিন্তা ভাবনা রেখেছি। ডোন্ট গো টু হসপিটাল, টোকোমোগো অ্যাপেই লাইক মানে আপনার তো দরকার কবে বাচ্চা হচ্ছে এই তথ্য, তো উই হ্যাভ দ্যাট। সো আমরা পডকাস্ট শেষ করে ফেলে দেন উই ক্যান টক অ্যাবাউট দিস কাস্টমারস উইল হ্যাভ আ ডিসকাউন্ট এন্ড উইল অলসো হ্যাভ আ বিজনেস ইনশাআল্লাহ। না, এটা আমরা অ্যাজ এ সার্ভিস, আমি ওই সেদিন বলতেছিলাম যে সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস, স্যাস, আমাদেরটা হচ্ছে অ্যাস, আকিকা অ্যাজ এ সার্ভিস ছিল। হ্যাঁ, আমরা আকিকাটাকে একটা ভাইয়া, মানে এটা একটা সব কামানোর একটা মাধ্যম হিসেবে, যে একটা মানুষকে মানে তার ইবাদতে সহজ করার ইয়াতে করছি, এবং আমি নিজে প্রবলেম ফেস করছি এটা, এবং ঢাকা শহরে একটা খুবই ভ্যালিড প্রবলেম। যে আমার যে ক্লায়েন্ট গুলো আসে, ম্যাক্সিমাম দেখা যায় তারা হয়তো ওই দিন বা তার আগের দিন হাসপাতাল থেকে ফিরছে, বা স্টিল তারা এখনো হাসপাতালে আছে, ভাই আমার বাচ্চা হয়েছে, একটু আপনি আকিকাটা করায় দেন, আমি এখনো হাসপাতালে আছি। আবার অনেকে বিদেশ থেকে আমাদের এই সার্ভিসটা নিচ্ছে। সো এইটার একটা হিউজ, আমরা একটা সার্ভিস হিসেবে এটা প্রোভাইড করছি ভাই। এই যে আমাদের শার্ক ট্যাঙ্কের শার্ক ফারহান ভাই, হ্যাঁ, নাজিম ফারহান অ্যাডকমের ফারহান ভাই একটা বলতেছিল যে ওয়েন হি ইনভেস্ট হি ট্রাই টু সি যে ওয়েদার ইজ এ মি প্রবলেম, মানে এই প্রবলেমটা আমি ফেস করছি, এরকম একটা বিজনেসে শুরু করছে কিনা। সো ইটস এ মি প্রবলেম, দ্য প্রবলেম দ্যাট ইউ ফেস, এন্ড ইউ থট লাইক ওকে, আমার মতো আরো 500 জন হয়তো এই সেম প্রবলেমটা ফেস করতেছে, দেন আই গো অ্যান্ড সলভ ইট, রাইট, অ্যান্ড দ্যাট টার্নস ইনটু এ বিজনেস। সো যখন কেউ বলে যে আমরা বিজনেস আইডিয়া খুঁজে পাই না, আমি তখন বলি যে ওকে, try to see what problem you are facing every day and try to make a solution out of it.
আমরা ওই যে কুরবানির সময় ভাই কসাই সার্ভিস যেটা মানে এটা আমি ইউজুয়ালি এগুলো বলি না পডকাস্টে, বাট আজকে অ্যাজ এ কেস স্টাডি হিসেবে বা এটা রেফারেন্স হিসেবে আসলে বলছি যে যাতে মানে আইডিয়া কোথায় পাবো। আমরা যখন ওই যে কসাই সার্ভিসটা দেওয়ার শুরুতেই তো আমরা দিইনি, দেখছি যে আসলে এটা ভ্যালিড প্রবলেম। আরেকটা প্রবলেম হয় যে আমরা ওই যে শরিকানা যেটা বা ভাগা সার্ভিস দিচ্ছি যে 7 ভাগের 1 ভাগ, এটা তো ঢাকা শহর আমরা গ্রাম দেশে ধরেন চাচা খালা মামা প্রতিবেশী মিলে একটা গরু 7 জন মিলে দিয়ে দিই। আর ঢাকায় তো এটা খুবই ডিফিকাল্ট ভাই, পাশের ফ্ল্যাটের লোককে আমি চিনি না, বা চিনলেও ধরেন তার যে বাজেট আর আমার বাজেট সেম না, এক হচ্ছে না। হ্যাঁ, সো এটা অনেকটা, বা এক হইলো আমরা গরু কিনলাম এরপরে কসাই থেকে পাবো এটা ভাগ বাটোয়ারা, সো দেন আমরা ওইটা শুরু করি। বাই দিস টাইম প্যারালালি বেঙ্গল বা অনেকে আরো করছে, বাট আমার কাছে মনে হয়েছে যে এটা ঢাকা শহরে ইমেন্স একটা চাহিদা আছে এবং আমরা উই আর গ্রোয়িং ভাইয়া, মানে প্রত্যেক বছর আমরা এটা গ্রো করছি এবং এটা আরো গ্রো করা সম্ভব। আমরা আসলে ওইভাবে ম্যাসিভ মার্কেটিং করি না এটা নিয়ে, বাট মার্কেটিং করলে এটা রাইট নাও 10x 20x 100x গ্রো করা সম্ভব। সো ওই যে প্রবলেম সলভিং মেন্টালিটিটা থাকলে আসলে আইডিয়া অটোমেটিক্যালি বের হবে। As a whole, agriculture and livestock is a massive market. Exactly. এবং আমরা এই যে আপনাদের মতো উদ্যোক্তারা এখনো এখানে জাস্ট খালি পানির ফোঁটা পালাচ্ছেন সমুদ্রে। 4000 কোটি টাকার মার্কেট ভাই গরুর মাংস ঢাকা শহরে শুধু, কম্পেয়ার টু জাস্ট দ্য ওভারঅল অপরচুনিটি। ঢাকা শহরে 4000 কোটি টাকার গরুর মার্কেট, মানে একদম আমি ডিফেন্সিভ যদি মেথড বলি। আর বাংলাদেশে 4 লাখ কোটি টাকা মনে হয়, এটা আমি বের করছি ওই বেসড অন ওই যে ঈদের সময় যে পরিমাণ ক্যাটেল স্লটারিং হয়, ওটা প্রাণী সম্পদ প্রত্যেকবার একটা স্ট্যাটিস্টিক্স দেয়, ওইটা থেকে আমি একটা ওয়াইল্ড অ্যাজাম্পশন করছি যে ওই নট লেস দেন 4000 crore মানে ঢাকা শহরে শুধু। সো এটা কত, এবং আপনি যতই টেক আসুক আইটি আসুক, ইউ হ্যাভ টু ইট। আপনি রাইস প্রডিউস করবেন কোত্থেকে, আপনি মাংস কোত্থেকে প্রডিউস করবেন। সো এটা একটা ভালো সেক্টর, এবং ওই যেটা আসলে উঠে আসলো বিষয়টা যে প্রবলেম সলভিং বা ট্রাবল শুটিং মানসিকতা এবং কাস্টমারের সুপরে এমপ্যাথি যেটা আর কি, এবং চোখ কান খোলা রাখা, এই জিনিসগুলো থাকলে আসলে মানে বিজনেস আইডিয়া প্রচুর। আমার তো ভাই খালি বিজনেসই করতে মন চায়, মানে মাথায় খালি আইডিয়া আসতে থাকে যে এত প্রবলেম। সো এত প্রবলেম থাকা মানে এত অপরচুনিটিজ আর দেয়ার। সো ভাই আমি তো মনে হয় আপনার চেয়ে বেশি কথা বললাম। সো দ্যাটস দ্য বিউটি অফ ইট, যে তাহলে আজকে আমি আপনাদের কথা বলাইতে পারছি বেশি। সো দ্যাট ইজ দ্য রোল অফ কাইন্ড অফ মেন্টর বলেন বা লাইক এই যে বলেন যে কারণ এটা আমি শিওর যে এটা যখন আপ হবে কোনো কমেন্ট পড়বে যে হ্যাঁ গেস্টে বলতে দেন আপনি, মানে আমার কাছে মনে হয় যে পডকাস্ট ইজ অ্যাবাউট both way, two way, মানে দুইজনেরই পার্সপেক্টিভ শোনাটা বলাটা, না হলে এটা পডকাস্ট কেন, তাহলে তো এটা ইন্টারভিউ সেশন, যে আমি প্রশ্ন করতেছি লিস্ট ধরে ধরে এবং আপনি শুনতেছেন বসে বসে। বাইরের দেশের পডকাস্ট গুলো যে জো রোগান পডকাস্ট, মানে যেটা সবচেয়ে পপুলার, ওখানে জো রোগান কি খালি প্রশ্ন করে বসে থাকেন না, রাইট? লাইক সো মানে এইটা একটু আমার কাছে ওয়েয়ার্ড লাগে যে অনেকেই বলে যে এটা নাফিস সেলিমের সাথে কথা হয়েছে, ও বলতেছে যে ভাই এটা তো গালি খাবে, দর্শকরা গালি দেয় বা ভিউয়াররা গালি দেয়, আমি অনেক গালি খাই ভাই প্রশ্ন। I think that's a better format, right? Because you are an entrepreneur, I am an entrepreneur, and we're talking about entrepreneurship today. Exactly. You have certain views and certain opinions on what I said, or you have personal experience on the same thing, right? So why should we, মানে যারা শুনতেছে তাদেরকে এই দুইটা ডিফারেন্ট পার্সপেক্টিভ দেওয়া থেকে আমি কিন্তু আমরা পেলাম দুইটা ওই পার্সপেক্টিভ আমি কেন বঞ্চিত করব, রাইট? সো এক ঢিলে দুই পাখি যদি মরে মানে তাহলে তো ভালো, রাইট? ফর দ্য ভিউয়ার, ফর দ্য লিসেনার। সো আমি পার্সোনালি মনে করি যে দ্যাট ইজ এ বেটার ফরম্যাট ওয়্যার। থ্যাংক ইউ ভাই, মানে আমি খুবই সাপোর্ট পাইলাম আপনার কাছ থেকে, আমি অনেক গালাগালি খাই না আই থিংক দ্যাট ইজ দ্য ওয়ে ইউ শুড নাও গো অ্যাবাউট। আমি ভ্যালু এটাও ভাইয়া, আমরা ওই আপনি তো ফালতু কথা বলতেছেন না ভাই, আপনি তো কনভারসেশনে ভ্যালুয়েট করতেছেন। এক্স্যাক্টলি। সো এটা যদি এরকম হইতো, এই যে ক্যামেরার সামনে যে আছে ও বললো যে আমি ভাই ইন্টারভিউ
নিব, আপনারা দুইজনই গেস্ট, তাহলে আমরা যে কনভারসেশন করতেছি এন্টারপ্রেনারশিপ নিয়ে দুইজনের ডিফারেন্ট ভিউটা আসতো তো রাইট? লাইক সো আই থিঙ্ক দ্যাট শুড বি মানে নিশ ফর ইউ, যে ওয়ার এরকম না যে খালি আপনি প্রশ্ন করতেছেন, ইউ আর অ্যাক্টিভলি পার্টিসিপেটিং ইন দ্য কনভারসেশন, এক্স্যাক্টলি, and that separates you from other podcasts in Bangladesh. থ্যাংক ইউ। আর এটা আরেকটা আমাদের উদ্দেশ্য আছে, আমরা শুরুতেই আপনাকেও বলেছিলাম এবং সব এপিসোডেই বলি যে আসলে ভাই এটা আমরা সাদকা জারিয়ার নিয়তে করি প্রাইমারিলি, কারণ মনে করি যে ভাই এই যে আল্লাহ জ্ঞানটা আমাদেরকে দিয়েছে, সো এটা একটা আমানত, এবং এটা বিলি করতে তো আমাদের টাকা লাগতেছে না, টাকা লাগতেছে আমাদের কিছু খরচ টরচ হয়, বাট তারপরে এটার আউটকামটা অনেক বেশি। এটা থেকে যদি ধরেন আমরা একদিন থাকবো না, এটার বেনিফিট কিন্তু মানুষ পেতে থাকবে। সো এই যে ভালো কথাগুলো, এটা থেকে যদি দুইজন লোকও উপকৃত হয়, ডেফিনেটলি আমরা এটা থেকে রিওয়ার্ড পাওয়ার আশা করি। এবং আমাদের দর্শকদেরও এইটাই আমরা রিকোয়েস্ট করি যে যারা আপনারাও এই পডকাস্টগুলা যদি ভালো লাগে বা এপিসোডগুলো ভালো লাগে, আরও একটু বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছায় দেওয়ার একটু ব্যবস্থা করবেন। যেহেতু সোশ্যাল মিডিয়ার অ্যালগোরিদম আপনারা জানেন যে একটু কমেন্ট করা, লাইক করা, শেয়ার করা, অন্যদেরকে একটু রেফার করা যে ভাই পডকাস্টটা দেখো, উপকার হয়েছে আমার, তুমিও দেখো, এই ছোট কাজটা আপনাদের কাছে করার অনুরোধ থাকবে। সো আমরা একদম শেষ করছি, আমাদের আড্ডা হয়তো থামবে না, আমি খুবই এনজয় করেছি এবং আমি এটাও দৃঢ় বিশ্বাসী আপনারাও এই এপিসোডটা থেকে এনজয় করেছেন এবং উপকার পেয়েছেন ওয়ালিউল্লাহ ভাইয়ের কাছ থেকে, এবং এটা আপনারা আপনাদের পার্সোনাল লাইফে ইমপ্লিমেন্ট করবেন। সো আমি আমার এন্ড থেকে শেষ করব। ওয়ালি ভাই, থ্যাংক ইউ সো মাচ। আপনি আপনার ফাইনাল কোনো মেসেজ দিয়ে আপনি শেষ করতে পারেন। আর কোনো ফাইনাল মেসেজ না, আমার মনে হয় অনেক, এটা মনে হয় আপনার ওয়ান অফ দ্য লার্জেস্ট হবে, যাই না, বাট লাস্ট অনেক বড় বড় পডকাস্ট করি। লাস্ট থট হচ্ছে একটাই যে হ্যাভ দ্য হার্ড ওয়ার্কিং মাইন্ডসেট এন্ড ট্রাই টু সলভ এ প্রবলেম। হার্ড ওয়ার্ক ছাড়া ইজ ভেরি ডিফিকাল্ট টু বি সাকসেসফুল নাওয়াডেজ। Try to solve a problem, do hard work, pray to God, রিজিক উপর থেকে আসে, এক্স্যাক্টলি, and inshallah you will be successful. ইনশাআল্লাহ। তো থ্যাংক ইউ সো মাচ ওয়ালি ভাই, সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। দেখা হবে ইনশাআল্লাহ আগামী পর্বে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।